হ্যাঁ, বলেন আপনারা কোর্সটা কেমন লাগলো এবং আর কি কি ইনক্লুড করা যেতে পারতো। যেহেতু আজকে লাস্ট ক্লাস, তো আজকে সবকিছুর অ্যান্সার দিতে চাচ্ছি আর কি। ভাইয়া, কোর্সটা ওভারঅল ভালো ছিল। মানে অ্যাজ এ বিগিনার অনেক ইনসাইটস এর জন্য খুবই হেল্পফুল ছিল। স্পেশালি ক্যামেরা নিয়ে অনেক রকম টেকনিক্যাল ইনসাইটস দিয়েছেন, আর আমি পার্সোনালি যেহেতু মোবাইল ফটোগ্রাফি করি সেখানে অনেক হেল্প হয়েছে। আর কি কি ইনক্লুড করা যেতে পারতো এখানে, আই গেস পোস্ট প্রসেসিং যে পার্টটা, লাইট রুম এডিটিং, এটা নিয়ে একদম মানে আহ, একদম বেসিক কিছু যদি আইডিয়া দিতে পারতেন সেটা হয়তো হেল্পফুল হতো। বাট ওভারঅল খুবই সুন্দর ছিল। থ্যাংক ইউ। আচ্ছা। হুম, বাকিরা? আচ্ছা, উনি যেহেতু লাইট রুম ব্যাপারে বললেন, তো লাইট রুম ব্যাপারে একটু দেখানোর চেষ্টা করব। তো এই জন্যই বলতেছি, আপনাদের যদি এক্সট্রা কোনো কিছু ডিমান্ড থাকে তাহলে এখনই বলতে পারেন, আজকে লাস্ট ক্লাস। আচ্ছা, সমস্যা নাই, আমরা সামনে আগাই। আজকে আমরা কথা বলবো যে ফেমাস ফটোগ্রাফারদের ফেমাস কিছু ফটোগ্রাফি নিয়ে, এবং একজন ফটোগ্রাফারের আমরা তার সিগনিফিকেন্ট কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা রিভিউ করব। উনি 1950 সালে জন্মগ্রহণ করছে, তার মানে ওই এরাতে ফিল্ম ফটোগ্রাফিও ছিল, এসএলআর ফটোগ্রাফি ছিল, এবং এখনো উনি যেহেতু ফটোগ্রাফি করতেছেন, তার মানে উনি মাঝে মধ্যে ডিএসএলআর ফটোগ্রাফিও করছেন। তো উনি একদম পারফেক্ট একটা উদাহরণ আর কি ফটোগ্রাফি হিস্ট্রির জন্য। তো আমি স্ক্রিন শেয়ার করে ফেলি। প্রথমে আমরা দেখি যে ফেমাস ফটোগ্রাফারদের কিছু ছবি। এটা এই 20টাকে বলা হয় আর কি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনারা যদি কিছু সিগনিফিকেন্ট আপনার ফটোগ্রাফিক জার্নালে আপনারা সার্চ দেন যে ফেমাস ফটোগ্রাফি অফ অল টাইম, তাহলে মোটামুটি ওভারল্যাপিং কিছু আহ, ছবি আসবে আর কি, বারবার আসবে। আচ্ছা, যেমন এই ছবিটার ব্যাপারে বলি। এই ছবিটার নাম হেনরি কার্টিয়ার বেনসন্স। অ্যাকচুয়ালি এটা ফটোগ্রাফারের নাম। উনি আসলে কোনো নাম দেননি, জন্যই মনে হয় এরকম একটা উইয়ার্ড নাম দেওয়া হয়েছে, ম্যান জাম্পিং দ্য প্যাডাল। এটা 1930 সালে তোলা হয়েছে। আহ আমরা যদি ছবিটাকে একটু দেখি, এটার আমরা বেশি জুম করতে পারতেছি না কারণ এটা রেজলিউশন নাই। অ্যাকচুয়ালি এটা একদম ফিল্ম ফটোগ্রাফি, বোঝা যাচ্ছে। তো একটা মানুষ জাস্ট মইয়ের থেকে তার প্যাডেলে সামথিং এটা করতেছে, মানে এটা এতটা সিগনিফিকেন্ট কোনো ছবি না, এখানে গ্রামাটিক্যাল কিছু ইররও আছে। বাট 1930 সালে এরকম ছবি তোলা সম্ভব হয়েছে জন্য এই ছবিটাকে আর কি ফেমাস বলা হচ্ছে। আবার আপনারা লক্ষ্য করেন যে এখানে একটা মিরর তৈরি হয়েছে, তো এটাও একটা সুন্দর আবছায়া জিনিসটা দিচ্ছে আর কি। এবার 1907 সালে আমরা একটা ছবি দেখি, সেটা আলফ্রেড সেটি লিজ নামে একজন ফটোগ্রাফার তার। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এইসব ফটোগ্রাফারকে একদমই স্টক করি না বা পার্সোনালি চিনি না। আমিও তাদের নাম প্রথমবার দেখতেছি, বাট ছবিগুলো মোটামুটি আমার চেনা ছিল আগে থেকে আর কি। 1907 সালে এই ছবিটা একটা ফেমাস ছবি বলা যেতে পারে। আচ্ছা, এইখানে এই এই ছবিটা ফেমাস হওয়ার মূল কারণ বা যেটা হতে পারে, যে এটা স্টোরিটাকে অনেক ভালোভাবে টেল করতে পারতেছে। যেমন এটা হলো আমার ফোরগ্রাউন্ড হিসাবে ইউজ হচ্ছে, এটা আমাকে লিড করতেছে, এবং এটা আমার সাবজেক্ট। এবং এখানে যে লেয়ারের ব্যবহারটা করা হয়েছে, এটাও একটু অনন্য আর কি। এটা আর এটা আরেকটা লেয়ার, এবং এই লেয়ারটাকে ভাগ করতেছে এটা। মানে আমি হয়তোবা মেসড আপ হয়ে যেতে পারতাম যে ওপরের লেয়ারে তাকাবো নাকি নিচের লেয়ারে তাকাবো। এই সিঁড়ির কারণে এই লেয়ার দুইটা সুন্দরভাবে বৈষম্য পাইছে, আমার কাছে মনে হয়। আচ্ছা, এটা 1975 সালের একটা ছবি, এবং এটাও বেশ ফেমাস। যে অ্যাকচুয়ালি ওম্যান ফলিং ফ্রম দ্য ফায়ার স্কেপ, অ্যাকচুয়ালি মনে হয় আগুন লাগছিল তখন আর কি এখান থেকে ঝাঁপ দেন তারা আর কি। আচ্ছা, এটা একটা দুর্ভিক্ষের ছবি, মেবি সোমালিয়ার কোনো দুর্ভিক্ষ।
কারণ আমরা পরবর্তীতে তারই একটা ছবি দেখতে পাবো যে এখানে সোমালিয়ার হচ্ছে দুর্ভিক্ষ বোঝানো হয়েছিল। এখানে শকুনটা অপেক্ষা করতেছে আর কি যে এই বাচ্চাটার মৃত্যুর জন্য। এরকম আমরা জয়নুল আবেদিনেরও হচ্ছে কিছু ইমেজ দেখতে পাই, সেগুলো ফেমাস ছিল। এবং এটা এই ফটোগ্রাফটা ফেমাস। আচ্ছা, এখানে দেখেন আপনারা, এটা কিন্তু খুব সুন্দরভাবে রুল অফ থার্ড মেনে চলতেছে, এবং এখানে ব্যালেন্সিং এর বেশ ভালো উদাহরণ আছে। যে আমরা যদি এরকম করে দুইটা এবং এভাবে টানি, তাহলে ওপরের ইন্টারসেক্টিং পয়েন্টে এটা, এবং হচ্ছে ডান দিকের নিচের ইন্টারসেক্টিং পয়েন্টে হচ্ছে আমার মেইন সাবজেক্ট আছে। এবং এটা হচ্ছে আমার মেইন সাবজেক্ট এবং এটা সেকেন্ডারি সাবজেক্ট। তার মানে হচ্ছে দুইটা বিপরীত দিকে থাকার কারণে এই ছবিটা বেশ সুন্দরভাবে ব্যালেন্সড হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে পুলিৎজার পুরস্কার পেয়েছিল। এইটা এই লোকটাকে মেরে ফেলার ঠিক আগের মুহূর্ত আর কি। তো মেবি এটা হচ্ছে ভিয়েতনামিজ কোন হচ্ছে রেবেলদের একটা ইয়া করা আর কি। তখন হচ্ছে সিভিল ওয়ার চলতেছিল মোস্ট প্রবাবলি, এবং হচ্ছে ভিয়েতনাম অথবা ফিলিপাইন, আপনারা একটু দেখে নিবেন। আচ্ছা, ভিয়েতনাম। তো তো হচ্ছে এখানে যে বিদ্রোহীরা ছিল, সেই বিদ্রোহীরা হচ্ছে রাস্তাঘাটে যাদেরকে আর কি বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করতেছিল। আমি আমি ঠিক রাজনৈতিক দিকে যেতে চাচ্ছি না, বাট হচ্ছে এই এই লোকটাকে সন্দেহভাজন হিসেবে মনে করছিল, এবং হচ্ছে দাঁড় করায় জাস্ট তার খুলি উড়াই দিছিল আর কি। তার আগের ছবি 1968 সালে। আচ্ছা, এই ছবিটা হচ্ছে চার্চিল। আপনারা চার্চিল এই লোকটার জন্য এই ছবিটা ফেমাস, এটাই আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে উইনস্টন চার্চিল তো আমরা জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা কি বলবো, একটা মেইন মুখ বলা যেতে পারে। আমি ভালো বা খারাপ কোনোটাই বলতে চাচ্ছি না। তো ইনি আর কি হচ্ছে অনেক ডিসিশন দিতেন, যে ডিসিশনের উপরে হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়ারের যে দিক, সেটা হচ্ছে আর কি প্রবাহিত হতো। উইনস্টন চার্চিল এবং স্ট্যালিন এই দুটাই হচ্ছে আসলে মেইন ক্যারেক্টার ছিল মিত্র শক্তির, আর হচ্ছে হিটলার তো ছিল। তো এই ছবিটার বেশ অভাবনীয় ডিটেলস আমি লক্ষ্য করছি 1941 হওয়া সত্ত্বেও আর কি। এবং এইখানকার লাইটিং এবং স্টুডিও সেট আপ, এটা একদমই পারফেক্ট। সো এটা একটা বেশ ভালো ছবি। আচ্ছা, এইটা হচ্ছে খুবই কন্ট্রোভার্সিয়াল ছবি, এবং মাঝে মধ্যে এটা হচ্ছে আহ, আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। এটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু যখন 2017 সালে হয়েছিল, তখন হচ্ছে এই ছবিটা দিয়ে মানুষ বলতেছিল যে এইখানে হচ্ছে এটা রোহিঙ্গাদের ছবি, বাট এটা আসলে রোহিঙ্গাদের ছবি না। এটা 1972 হচ্ছে নিক উট এর তোলা হচ্ছে একটা ছবি, যেটার উনি নাম দিয়েছেন দ্য টেরর অফ ওয়ার। এখানে আসলে কেমিক্যাল একটা ওয়েপন হচ্ছে ইয়া করা হয়েছিল, ডিপ্লয় করা হয়েছিল। এবং এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার হচ্ছে কেমিক্যাল ওয়েপেনের মাধ্যমে পুরো গাটা জ্বলে গেছিল আর কি। ওই ঝলসানো বাচ্চাটা হচ্ছে সামনের দিকে আগাচ্ছিল। তো এটাই হচ্ছে ছবির আর কি কনটেক্সট। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে এটাও হচ্ছে রুল অফ থার্ড মেইনটেইন করতেছে, আবার গোল্ডেন রেশিও সুন্দরভাবে মেইনটেইন করতেছে। কিভাবে? এখান থেকে আমি যদি শুরু করি, তাহলে গোল্ডেন রেশিওটা যে আমার বাচ্চার কাছাকাছি একটা মিডল পয়েন্টে এসে দাঁড়াবে। সো এটাও আর কি মেইনটেইন করতেছে। আচ্ছা, এটা একটা গান্ধীর ছবি। এই ছবিটা হচ্ছে আপনারা বিভিন্ন ইন্ডিয়ান কনসুলেন্টে আপনারা দেখতে পাবেন। ওই সব হচ্ছে দূতাবাসে এই ছবিটা বেশ বড় করে আর কি টাঙানো হয় আর কি। তো 1946 এটা তোলা। এবং গান্ধী স্পিনিং হুইল, এটাই মনে হয় এটার নাম আর কি, গান্ধী অ্যান্ড দ্য স্পিনিং হুইল। আচ্ছা, এই ছবিটা হচ্ছে কটন মিল গার্ল, 1908 সালে তোলা। এটা আমি ঠিক জানি না এটা আসলে কোন কেন হচ্ছে বেশি ফেমাস, বাট এই ছবিটা গ্রামাটিক্যাল ভ্যালু গুলো আমি বলতে পারি। যে লিডিং লাইন সুন্দরভাবে আমাকে হচ্ছে এই গার্লের দিকে যাচ্ছে, আমার হচ্ছে আমাকে পয়েন্ট আউট করতেছে। আর এই ছবিটা হচ্ছে ওভার শার্প না, আবার হচ্ছে ওভার ব্রাইট বা হচ্ছে লো ব্রাইট, এরকম কিছু না। আর্টিস্টিক একটা ভ্যালু ক্রিয়েট করছে আমাদের লাইটটা, এবং হচ্ছে সাবজেক্টের উপরে সুন্দরভাবে আর্টিস্টিক ওয়েতে হচ্ছে লাইট করছে। এবং এই লাইটটা হচ্ছে আমার সাবজেক্টের এজটাকে তৈরি করতে আমার হচ্ছে এতটাই আর কি ভালো সক্ষম ছিল, যে আমার সবার প্রথমে হচ্ছে এই মানে গার্লের দিকে হচ্ছে নজর যাচ্ছে। যদিও বা এটাও কিন্তু ওয়েল ইলুমিনেটেড। তো আমি বলবো এটা একটা লাকি শট, এবং হচ্ছে 1908 সালের হিসাবে এই ছবিটা অনেক ভালো একটা ছবি। আচ্ছা, এই ছবিটা হচ্ছে জাস্ট ব্লাইন্ড একটা হচ্ছে কি বলে, লেখা সহ একজন ব্লাইন্ড মহিলার আর কি ছবি। ইনি মোস্ট প্রবাবলি ভিক্ষুক ছিলেন, এবং 1916 সালে এই ছবিটা তোলা হয়েছে।
আপনারা দেখেন যে আমরা যে রুলের কথাগুলো বলতেছিলাম যে আমরা রুল অফ থার্ড মেইনটেইন করার চেষ্টা করব, তার মানে হচ্ছে আমরা ছবিটাকে মাঝখানে রাখবো না, একটু সাইডে সরায় রাখবো। এইখানেও কিন্তু ছবিটাকে একটু সাইডে সরানো হয়েছে, তো এটা মেইনটেইন করা হচ্ছে। আর এইখানে তার এক্সপ্রেশনটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর কি। এই ছবিটা মোস্ট প্রবাবলি 50 মিলিমিটার বা হচ্ছে তার থেকে কম বেশি এরকম 40-50 মিলিমিটারে তোলা। তো 40-50 মিলিমিটারেও যে তার এক্সপ্রেশনটা এত সুন্দরভাবে আসছে এবং তার যে এই লেখাগুলো বেশ ভালোভাবে আসছে, এই জন্যই হচ্ছে এই ছবিটা মেবি ভ্যালুয়েবল বলা যেতে পারে আর কি আমার চোখে। আচ্ছা, এটা একটা আইকনিক ছবি। এটা হচ্ছে যুদ্ধের পরবর্তী ছবি 1945 সালে, যখন হচ্ছে আমেরিকানরা যুদ্ধে জিতে যায়। আমেরিকানরা অ্যাকচুয়ালি জেতে না, মিত্র বাহিনীরা জেতে। তো তখন হচ্ছে সবাই আর কি ঘরে ফেরে ফিরে ফিরে আসে। তো এদেরকে যাদেরকে দেখতেছেন এরা সবাই হচ্ছে নৌবাহিনীর সেইলার। তো সেই সেইলার হচ্ছে তার ওয়াইফকে কিস করতেছে, এটাই হচ্ছে একটা রোমান্টিক মুহূর্ত। এবং এটা হচ্ছে টাইম স্কোয়ারে। হ্যাঁ, টাইম স্কোয়ারে। তো একটা হিস্টোরিক্যাল প্লেস এবং হচ্ছে একটা বেশ আনন্দ ঘন মুহূর্ত, যেটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিকে নির্দেশ করতেছে এটা। আচ্ছা, এটা হচ্ছে গোটা ওয়ার্ল্ড এর ফার্স্ট ফটো আর কি। এটা 1826 সালে তোলা হয়েছিল এবং দেখতেই পাচ্ছেন যে অনেক গ্রেইন। আইএসও তার মানে ওইভাবে মোটামুটি বলা যেতে পারে একদমই মেনটেন করা যেত না, ইভেন টেক্সচার কিছুই বোঝা যাচ্ছে না। আহ, তবে এটা ফার্স্ট ফটো, এই জন্য হচ্ছে এটা আর কি গ্রেট। আচ্ছা, এটা হচ্ছে ওই সোমালিয়ার একটা হচ্ছে আপনার দুর্ভিক্ষের ছবি। এইখানে দেখেন এই ছবিটা ব্যালেন্স খুব ভালোভাবে করতেছে। এইখানে আমার একটা সাবজেক্ট আছে এবং এখানে সাবজেক্ট আছে। এই সাবজেক্টটা মেইন সাবজেক্ট এবং এটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি সাবজেক্ট, যেটা এই ছবিটাকে ব্যালেন্স করতেছে। আচ্ছা, এই ছবিটা আমরা অনেক বেশি দেখি। যারা অ্যাকচুয়ালি সমাজতান্ত্রিক তাদের তো ওয়ালে ওয়ালে আমরা দেখি, এবং এটা প্রোফাইল পিকচারও থাকে। আর জাস্ট পেছনে যে হাইলাইট পোর্শনটা সেটা লাল করে দেয় আর কি। তো এটা হচ্ছে চে গুয়েভারা, একজন বিদ্রোহী এবং হচ্ছে সমাজতান্ত্রিক মানুষ, যিনি হচ্ছে কিউবাতে, মোস্ট প্রবাবলি কিউবার হচ্ছে একজন লিবারেটর আর কি। আমেরিকার বিরুদ্ধে উনি যুদ্ধ করেন এবং ইনি অ্যানার্কিস্ট আসলে ছিলেন। তো এনার হচ্ছে কর্তৃত্ববাদী কর্তৃত্ববাদী ধনতান্ত্রিক সমাজকে পতন করে সে সমাজতান্ত্রিক হচ্ছে একটা নতুন এরা তৈরি করার জন্য আর কি বিদ্রোহ করতেন এবং বৈষম্যের বিরুদ্ধে উনি দাঁড়াইছেন। আহ এটা একটা হিস্ট্রিক্যাল ছবি এবং মনে হয় এটাই হচ্ছে ওনার বেস্ট ফটোগ্রাফার, এই জন্য এটা ফেমাস। আচ্ছা, এই ছবিটা 1948 সালে তোলা হয়েছে, সেই হিসাবে এই ছবিটা অ্যাকচুয়ালি অনেক বেশি অ্যাডভান্সড। এবং আহ, আমি ঠিক জানি না এই ছবিতে কোনো ম্যানিপুলেশন করা হয়েছে কিনা, বাট ম্যানিপুলেশন যদি না করা হয় তবে এই ছবিটা আসলেই হচ্ছে অনেক ইউনিক। এবং যদিও বা এই ছবিটা স্টেজড, বিড়ালগুলোকে হচ্ছে সুন্দরভাবে আর কি এই জিনিসগুলোকে হচ্ছে নষ্ট করে দেওয়া হয়েছে বা সামথিং, এখানে হচ্ছে স্টেজ করা হয়েছে, তারপরে হচ্ছে একটা পিক মোমেন্টে ওই ছবিটা তোলা হয়েছে আর কি। তো এই ছবিটা আসলে ইউনিক একটা ছবি। আচ্ছা, ডরথিয়া ল্যাং, 1976, দ্য মাদার, মাইগ্রেন্ট মাদার। আচ্ছা, এটা অভিবাসন প্রত্যাশী কোনো একটা মায়ের ছবি। ছবিটা আহ উম, এটা গ্রেটেস্ট বলা যাবে কিনা আমার এটা নিয়ে একটু সন্দেহ, বাট 1936 সালে হয়তোবা এইটা কোন একটা ক্রাইসিসকে খুব সুন্দরভাবে পোর্ট্রে করতে পারতেছিল, এই জন্য হয়তোবা এখানে রাখা হয়েছে। আচ্ছা, এই ছবিটা অবভিয়াসলি ফেমাস। উইকিপিডিয়াতে বিভিন্ন মোশন পিকচার হিসেবে আপনারা যে ছবিগুলো দেখেন সেই ছবিগুলোর মধ্যে এটা একটা, এবং এটা উইকিপিডিয়া কমন্সেও পেয়ে যাবেন। এটাকে বলা হয় যে প্রথম মোশন পিকচার টাইপের। তখন আগে হচ্ছে কোনো ভিডিও তোলা যেত না, অ্যাকচুয়ালি হচ্ছে অনেকগুলো ছবি তোলা হতো, ওই ছবিগুলোকে একটার পর একটা প্রিন্ট করে বা হচ্ছে প্রিন্ট আউট তো করতো না, তখন হচ্ছে ওয়াশ করে মানে হচ্ছে ডেভেলপ করতে হতো। ডেভেলপ করে একটার উপরে একটা রাখতো এবং ওইটাকে খুব দ্রুত হচ্ছে ইয়া করা মানে সরানো হতো আর কি। তখন একটা মোশন ক্রিয়েট হতো। এটা হচ্ছে একটা ঘোড়ার হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন, সরি বিভিন্ন অ্যাঙ্গেলে না, একটা অ্যাঙ্গেলেই স্টেডি কিছু শট নেওয়া হয়েছে। সেই শটের মাধ্যমে হচ্ছে এগুলো সবগুলো ডেভেলপ করে একটার উপর একটা রাখা হতো। আপনারা যদি চান তাহলে যে উইকিপিডিয়া কমন্সে আপনারা চেয়ে হচ্ছে এই ভিডিওটাও দেখে নিতে পারেন। আচ্ছা,
এটা হচ্ছে কান্ট্রি ডক্টর, এটা একজন ডাক্তারের ছবি। এটা 1948 সালে তোলা। জাস্ট হচ্ছে আপনার ডাইনামিক রেঞ্জটা খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। আর খুব ড্রামাটিক লাগতেছে এবং হচ্ছে হিরোইকও লাগতেছে। আবার এখানে লক্ষ্য করেন ইনি কিন্তু রুল অফ থার্ড কোনো মেনটেন করেননি, ইনি একদম মাঝখানে রাখছেন। কারণ হচ্ছে উনি অ্যাম্বিয়েন্টটা উভয় পাশেই আর কি ব্যালেন্স রাখতে চাচ্ছিলেন, বা এই দিকের মেঘটাকে উনি হয়তোবা নিতে চাচ্ছিলেন, হোয়াট এভার, তার হয়তোবা নিজের স্টাইলও আছে আর কি। তার মানে হচ্ছে আমরা এখান থেকে একটা হিন্ট পাই যে সবসময় যে আমাকে রুলের মধ্যে থাকতে হবে এরকম কোনো কিছু না। আচ্ছা, ফলিং সোলজার, মেবি এই সোলজারটা হচ্ছে এই সময়ে গুলিবিদ্ধ হয় এবং এই সময়ে এই ছবিটা তোলা হয়। তো এটা অবভিয়াসলি একটা রেয়ার ফটোগ্রাফি। আচ্ছা, মিল্ক ড্রপ, আপনারা এরকম ছবি অনেক দেখতে পাবেন এখন, কিন্তু এটা হচ্ছে 1957 সালে তোলা, এই জন্যই এটা ফেমাস। আচ্ছা, শেষ। এবার আমরা ফেমাস ফটোগ্রাফি ব্যাপারে জানলাম, আমরা এরপরে একজন ফটোগ্রাফারকে নিয়ে জানবো আর কি। তার আগে আপনাদের থেকে প্রশ্ন নিচ্ছি। কারো প্রশ্ন বা হচ্ছে কারো কোনো অবজারভেশন থাকতে পারে যে কোন ছবিটা তার সবচেয়ে বেশি ভালো লাগছে? এ ব্যাপারে আপনারা বলেন যে আপনাদের যে 20টা ছবি দেখালাম, সেই 20টার মধ্যে কোন ছবিটা অ্যাকচুয়ালি আপনাদের কাছে সবচেয়ে বেশি ইউনিক লাগছে। ওই যে বাচ্চাটার পাশে যে যে শকুনটা বসেছিল আর কি, যে সোমালিয়ার দুর্ভিক্ষ দেখানো হলো ওইটা। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই একটু মন্তব্য করেন ওনার কাছে এটা লাগছে। আমি আবার ওইটা শেয়ার করে দিচ্ছি। বাকিরা বলেন। আমারও সেমটাই সবচেয়ে ইউনিক লাগলো। আচ্ছা, এইটা আপনাদের, তাই না? আচ্ছা, আমার কাছে ডাক্তারের ছবিটা ভালো লেগেছে। হ্যাঁ, ডাক্তারের ছবিটা অ্যাকচুয়ালি ভালো। তারপরে ডাক্তারের ছবিটা এতটাই ডাইনামিক যে 1948-এ এরকম ডাইনামিক ছবি আসলে ম্যানিপুলেশন ছাড়া তৈরি করা খুবই টাফ, বাট এটা তৈরি করা সম্ভব হয়েছে। এটা আসলে টাফ ছবি। আর এইটা আপনারা যারা বলতেছেন যে এই ছবিটা আসলে গ্রেট, হ্যাঁ, এখানে ইমোশনটা এত সুন্দরভাবে আসছে। আর এটা আসলে রেয়ার, কারণ শকুন সবসময় উড়ে যেতে পারে আর কি। তো এটা অবভিয়াসলি ভালো ছবি এবং ব্যালেন্সড ছবি। আচ্ছা, যেহেতু আপনারা অপিনিয়ন দিচ্ছেন, তাহলে চলেন আপনাদেরকে এই ওয়েবসাইটটাও একটু দেখাই। এটা আমরা দেখে ফেলছি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকার একটা একটা কি বলে প্রতীকী ছবি বলা হয় আর কি। আমেরিকানরা যে কষ্ট করে এই আর কি তাদের নিউ ইয়র্ক সিটিকে তুলে ধরছে বা মানে এটা গঠন করছে, এটার একটা প্রতীকী একটা বলে যে আমেরিকানস হচ্ছে তারা অনেক পরিশ্রমী। তো এটা হচ্ছে স্কাই স্ক্র্যাপারে হচ্ছে একদম একটা স্প্যানের উপরে বসে হচ্ছে এরা লাঞ্চ করতেছিল মোস্ট প্রবাবলি এটা, এবং এটা অনেক ফেমাস একটা ছবি। আচ্ছা, এটাও হচ্ছে একটা ফেমাস একটা ছবি বলা যেতে পারে। এই যে মংটা আছে বা সন্ন্যাসী, ইনি হচ্ছে তার গায়ে আগুন লাগাই দিয়েছিলেন কোনো সম্ভবত একটা প্রোটেস্টে, ভিয়েতনামে আর কি। হ্যাঁ, এই তো প্রোটেস্ট, এখানে লেখা নাই প্রোটেস্ট আসলে কি, কিন্তু উনি এটা মানে এই ছবিটা আসলেই মানে কি বলবো আর কি, যে সারা জাগানো টাইপের ছবি ছিল তখন। সেম ছবি আমরা দেখছি। আচ্ছা, এই ছবি ব্যাপারে বলি, এই ছবিটা কি আপনারা কেউ দেখছেন এর আগে? এই ছবি যে তুলছে তার ব্যাপারেই একটু পরে আমরা হচ্ছে আলোচনা করবো আর কি। এটা হচ্ছে আফগান গার্ল, এবং হচ্ছে ডিসপিউটেডলি আমরা বলতে পারি যে এটা ওয়ার্ল্ড এর সবচেয়ে ফেমাস ছবি। ওই আপনারা এটা মেয়েটার আবার চোখের বললেন না যে, কালারের জন্য এটা ফেমাস হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওই উইন্ডোজ যেটা আছে আর কি, উইন্ডোজ এর একটা ছবি আছে, ওইটা হচ্ছে
মোস্ট ফেমাস না, ওইটা হচ্ছে মোস্ট ভিউড, এবং হচ্ছে ওইটার মেবি ওইটার সবচেয়ে বেশি দামি ছবি আর কি। যে আমরা উইন্ডোজের যে ছবি ইয়াটা দেখতাম আর কি, পাহাড়ের একটা গ্রিন পাহাড়ের একটা ছবি, ওইটা ওটা ব্যাপারে দেখলে আপনারা জানেন? গ্রাফিক্স মনে হয়, বাট ওটা হচ্ছে ন্যাচারাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ব্যাপারে আপনারা জানেন যে ওইটা আসলে কিভাবে তোলা হয়েছিল, বা ওইটা কি খুব প্ল্যান্ড করে তোলা হয়েছিল? ওইটা আসলে কোনো প্ল্যান করে তোলা হয়নি। একজন হচ্ছে ফটোগ্রাফার, সে কোথাও একজন যাচ্ছিল, তো সে গাড়ি থেকে নেমে আর কি একটা ছবি তুলছে আর কি, জাস্ট এটাই। এবং ওইটা হচ্ছে একটা ওয়েবসাইটে সে আপলোড করছিল আর কি, যে ওই যে আমরা যেমন শাটার স্টক, তারপরে হচ্ছে পিন্টারেস্ট, এগুলো ইউজ করি যেখানে ছবি কেনা যায়, স্টক ছবি। তো ওইখানে ওই স্টক ছবিটা দেখার জন্য সে হচ্ছে এটা আপলোড করছি। তারপরে হচ্ছে এটা আহ, আমাদের বিল গেটস এর অনেক পছন্দ হয় আর কি। বিল গেটস যদিও ওটা হচ্ছে $5 বা $6, যেটা ওয়েবসাইটের ডিফল্ট ছিল, সেটা দিয়েই কিনছিল। পরবর্তীতে তাকে অনেক বেশি আর কি পুরস্কার দেওয়া হয় যখন এটা ফেমাস। আচ্ছা, এটা হচ্ছে ট্যাঙ্ক অ্যাপ্রোচ করতেছে এই ছবিটা। এখন ট্যাঙ্ক অ্যাপ্রোচ করতেছে এরকম তো অনেক ছবি আছে, বাট এই যে চাইনিজ যে ম্যানটা এই ট্যাঙ্কের একদম রাস্তা ধরে দাঁড়াইছে, মানে সে যেতে দিবে না আর কি। তো এই সাহসিকতাকে কেন্দ্র করে এই ছবিটার ইমোশন বা প্লট তৈরি হয়েছে। আচ্ছা, এটাও পুলিৎজার প্রাইজ পাইছে। ও আচ্ছা আচ্ছা, আমিও প্রথমে, আমি এটা দেখিনি কখনো এই ছবিটা। তো আমরা ভাবতেছি যে না, আমি ভাবছিলাম এ শুয়ে আছে, বাট এ শুয়ে নাই, ইনি হচ্ছে মারা গেছে। তো এটা হচ্ছে ইউরোপের একটা ছবি, এবং হচ্ছে এটা মাইগ্রেন্ট ইমিগ্রেন্ট ছিল ইনি। তো এ মাইগ্রেশন করতে চাচ্ছিল, এবং সে হচ্ছে জাস্ট দুর্ঘটনায় মারা যায়, এবং হচ্ছে আর কি সরে ভাসতে ভাসতে চলে আসে। তো ওখানে পড়ে আছে আর কি উনি, আর এনারা হচ্ছে আর কি পিকনিক করতেছে। তো এটা এটা একটা বেশ ভালো জাক্সটাপোজিশন। সেই ছবিটা আসলে ভালো, যদি গল্পটা আমরা জানতে পারতাম। এখন আপনাদের ভিউ বলেন আর কি। আজকের ক্লাসটা এরকমই হবে যে আমরা হচ্ছে জাস্ট ভিউ শুনবো। কারণ একটা কথা বলা হয় যে ফটোগ্রাফিতে আপনি যদি ভালো, আপনি যদি আগে যেসব ফটোগ্রাফি অনেক ভালো ছিল সেগুলো যদি আপনি রিক্রিয়েট করতে না পারেন, তাহলে হচ্ছে আপনার নতুন জিনিসে হাত দেওয়া উচিত না। আগে আপনি হচ্ছে পুরাতন ধারাতেই আপনি প্র্যাকটিস করে একদম অনন্য হন, তারপরে আপনি আপনার নতুন ধারা ক্রিয়েট করেন। এটা অলওয়েজ যে কোনো জায়গায় সত্যি আর কি। ঠিক সেরকম আমরা তো ইঞ্জিনিয়ারিং করতেছি, আমরা হচ্ছে আগে আগে যেসব কাজ হয়েছে, আগে যেসব আইসি ইঞ্জিন তৈরি করা হয়েছে, ওগুলোর আমরা আসলে অ্যানালাইসিস করতেছি। দেন যদি আমাদের সৌভাগ্য হয় তাহলে আমরা আরেকটা আইসি ইঞ্জিনের ডিজাইন বানাই ফেলবো। আপনারা বলেন যে এই 10টা ছবির মধ্যে কোন ছবিটা আপনাদের ভালো লাগবে? আফগান গার্লেরটা। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ওনার আফগান গার্ল। এটা ডেট অফ দ্য কালারটা অনেক গেট অফ বেশি। প্যারাডাইস, কোনটা? যে বিচেরটা। দাঁড়ান, এটা এটা না না, নিচেরটা, যে যেখানে একজন লোক মারা গিয়েছে আর এক পাশে হচ্ছে পিকনিক চলতেছে, ওটা। হ্যাঁ, রাইট রাইট রাইট। এই ছবিটাও আমার হচ্ছে পার্সোনাল ফেভারিট হয়ে গেল আর কি। আপনার সাথে তো আমার ভালো মিলে। আপনি হচ্ছে কে, যে এম হোসাইন? জি হ্যাঁ। আচ্ছা, আমি মোস্ট প্রবাবলি আপনার সাথে হচ্ছে এনডিসি তে দেখা হয়েছিল না? আচ্ছা, একসাথে রিক্সায় আসছিলাম মোস্ট হ্যাঁ প্রবাবলি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে জাস্ট প্রোনাউন্সিয়েশন আপনি হচ্ছে আর কি, সমস্যা নাই, ক্লাসের এক্সক্লুসিভিটি বজায় রাখার জন্য। আচ্ছা, এইবার যে লোকটা আফগান গার্লের ছবি তুলছেন, তার হচ্ছে আমরা ওয়েবসাইটে যাচ্ছি, এবং তার সিলেক্টেড ওয়ার্কস হচ্ছে, উনি হয়তো বা এগুলো সিলেক্ট করছেন। সেই সিলেক্টেড ওয়ার্কস গুলো আমরা একটু অ্যানালাইসিস করব। আসেন, উনি কিছু কিছু আর কি অ্যালবাম দিয়ে দিয়েছেন যেগুলো আসলে সিলেক্টেড। আমরা হচ্ছে আফগানিস্তানে ওনার হচ্ছে যেসব ছবি তুলছেন উনি, ওগুলো একটু দেখা যায়। আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি। আচ্ছা, এই এই ছবির ব্যাপারে একটু আমি বলি। এই ছবিতে হচ্ছে খুব সুন্দরভাবে লিডিং লাইন ইউজ করা হয়েছে, লেয়ারিং ইউজ করা হয়েছে, এবং আমার হিউম্যান অবজেক্টটা সুন্দরভাবে ইউজ করা হয়েছে। এটা আসলে একটা ব্রিলিয়ান্ট ছবি। আচ্ছা,
এই ছবি কিছু কিছু ছবি আপনাকে দেখে মনে হবে, আচ্ছা এটা জুম করে আর কি করা যায় না, কিছু কিছু ছবি আপনার দেখে মনে হবে যে এটা কেন ফেমাস, বা এটা তো অত বিশেষ কিছু না। তাহলে ধরে নিবেন যে যদি সেটা আর কি খুব বেশি সেলিব্রেটেড হয়, তাহলে ধরে নিবেন হয়তো বা এই গল্পের পেছনে হচ্ছে, সরি, এই ছবির পেছনে একটা গল্প আছে। তো ঠিক এখানেও একটা গল্প আছে আর কি, যে এই মা হচ্ছে এই সন্তানকে হারায় ফেলছে। আর এইটা হচ্ছে আর কি মেবি ওইখানকার ওয়ার হিরো বা লিডার টাইপের কেউ। তো এটা একটা সুন্দরভাবে আইরনিক্যাল ছবি বলা যেতে পারে। আচ্ছা, আফগান গার্লের কাছাকাছি হচ্ছে উনি এরকম একটা পোর্ট্রেট তুলছেন, এনারও চোখের যেই হচ্ছে বিউটিটা এখানে ফুটে উঠছে আর কি। এটা একটা নামাজরত সোলজার। আচ্ছা, এটা ছোট্ট একটা গাধার উপরে এতগুলো মানুষ, এটাই মনে হয় আইরনিক্যালি তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখানে আর্টিস্টিক্যালি এটা প্যাটার্ন ক্রিয়েট করছে, তাই না? আমরা কালকে পড়ছিলাম যে প্যাটার্ন যদি থাকে আমার ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডে, এবং প্যাটার্নটা যেখানে ব্রেক করা হবে সেইখানে আমার হচ্ছে ফোকাস পড়বে, তাহলে এখানে ফোকাস পড়ে গেছে, তার মানে এটা অ্যাকচুয়ালি ভালো ভালো কম্পোজিশন। আচ্ছা, এইখানে দেখেন এটা হচ্ছে অসাধারণ একটা কম্পোজিশন। কারণ এই যে মহিলা আছেন, এই মহিলার আমার প্রথমে হচ্ছে চোখ পড়বে মহিলাতে, এবং মহিলাকে আমার কে লিড করবে, এই যে ছোট ছোট লিডিং লাইন গুলো আছে আমার হচ্ছে মহিলার দিকে লিড করবে। এবং তারপরে আমি দেখতে পাবো এখানে হচ্ছে একটা ছোট বাচ্চার হচ্ছে হাত আর কি। এটা হয়তোবা মনে হতে পারে যে এই মাটা হয়তোবা তার বাচ্চাকে হারাই ফেলছে, এবং এটা কোন একটা বাচ্চা, জাস্ট আমি আমার অবজারভেশন বললাম আর কি। আচ্ছা, এটা আপনারা জেনে থাকবেন, এটা হচ্ছে খুব ফেমাস একটা পাহাড়ের মধ্যে খোদাই করে হচ্ছে কিছু উপজাতি হচ্ছে আহ আর কি বুদ্ধা বা যে কোনো হচ্ছে মহামানবদের ইয়া করতো আর কি। আহ, কি বলে হচ্ছে জাস্ট একটা মূর্তি টাইপের বানায় ফেলতো, এটা কিন্তু পাহাড় জাস্ট ইনগ্রেভ করা আর কি, পাহাড়ে খোদাই করে। তো ওইটা হচ্ছে আফগানিস্তান যে যখন হচ্ছে ইসলামিক শাসন চলে আসে তখন হচ্ছে এটা তার মুখটা আর কি সরায় দেয়, এবং অনেক অনেক অংশটাই হচ্ছে আর কি ভেঙে ফেলা হয়, তো এটা দেখানো হয়েছে। কান্দাহারের একটা হচ্ছে জাস্ট তাবু, এই ছবিটার কালার সুন্দর, পোর্ট্রেট, আফগানিস্তানের বাজার, এটা একটা সুন্দর সুদিং এবং হচ্ছে আর্টিস্টিক। হ্যাঁ, আপনারা ইয়া করে ফেলেন, আনমিউট করে ফেলেন, আপনাদের ক্লাস হচ্ছে অনেক ছোট, আর অবজারভেশন দেন। আপনাদের কোন ছবিটা ভালো লাগে? আচ্ছা, আমি কি পরের অ্যালবামে যাব? এর মাঝখানে চিলড্রেন যে অ্যালবামটা আছে এটা অ্যাকচুয়ালি ভালো। দেখেন উনি হচ্ছে অ্যাপারচারটাকে কমায় রাখছেন, এবং ও আচ্ছা এটা বাংলাদেশ। তো এটা অ্যাপারচারটাকে এত কমায় রাখছেন যে এই যে আমার গ্রিনারি, এই গ্রিনারিটা খুব বেশি স্যাচুরেটেড আমার কাছে লাগেনি, এবং হচ্ছে এর দিকে আমার প্রথম হচ্ছে চোখ যাচ্ছে, এবং এটা তো যাবেই। ভালো কম্পোজিশনে সবসময় হচ্ছে ফোকাসে আমি সাবজেক্টকে পাবো, কিন্তু এখানে যেটা ব্যাপার করা হয়েছে, এখানে কমপ্লিমেন্টারি কালার ইউজ করা হয়েছে। যে এই যে গ্রিনটা, এই গ্রিনটা কিন্তু হলদে গ্রিন না, এটা কিন্তু নীলচে গ্রিন, এবং এর যে শেডটা সেটা হচ্ছে একটা ব্রাউন শেড, যেটা হচ্ছে কাছাকাছি কালার না, তার মানে হচ্ছে আমার সাবজেক্টটা কালারের মাধ্যমে পপ আপ করতেছে। তো এটা একটা ভালো কম্পোজিশন। যেমন এইটা, এটা হচ্ছে একটা জাক্সটাপোজিশন আর কি, যেটা যেখানে যা থাকার কথা ছিল না, বাট ওইখানে যদি ওইটা হয় তাহলে সেটাকে আমরা জাক্সটাপোজিশন বলতে পারি একভাবে আর কি। তো এটা একটা জাক্সটাপোজিশন। আচ্ছা, এটা এটা আমার কাছে ভালো ছবি লাগছে, যে এই বাচ্চাটা এদের হচ্ছে কাইন্ড অফ লিডার, এবং সবার আগে আছে বলে মনে হচ্ছে, হয়তোবা এরা কোনো যুদ্ধে যাচ্ছে। এটা ইথিওপিয়ার একটা ছবি, এটা ইন্ডিয়া। আচ্ছা, ওনাকে চুজ করার একটা রিজন হচ্ছে উনি ইন্ডিয়া, বাংলাদেশ, আফগানিস্তান এই উপমহাদেশে বেশ ছবি তুলছেন আর কি, এই জন্য। তো আপনারা মনে হয় বুঝতে পারতেছেন আর কি, যে
পোর্ট্রেট যে একদম সাধারণ পোর্ট্রেট, একটা সাধারণ বাচ্চা যার হয়তো বা ছবি তুলতে আমরা অতটা ইন্টারেস্টেডও ফিল করি না, ওইটাকে যদি ভালোভাবে কম্পোজ করা যায় এবং কালার গুলো যদি আমরা একটু ওয়াইজলি ইউজ করি, তাহলে সেগুলো হচ্ছে আর কি রিমার্কেবল ছবিতে পরিণত হতে পারে। যেমন এই ছবিটা আমার কাছে ভালো লাগছে, কারণ এটা হচ্ছে আমার একটা মিরর টাইপের ক্রিয়েট করতেছে আর কি। মিরর ঠিক না, সিমেট্রি ক্রিয়েট করতেছে। তবে এটা কোন রুলকে আমার ভঙ্গ করতেছে? রুল অফ অড কে ভঙ্গ করতেছে। তার মানে যে এখানে জাস্ট দুইটা, তো ইভেন নাম্বার হচ্ছে আমার সাবজেক্ট, তবুও এই ছবিটা একটা ভালো ছবি। এই তো আরেকটা দেখাতে চাই, সেটা হচ্ছে পোর্ট্রেট গুলো আমি দেখাতে চাই। কারণ হচ্ছে আপনারা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পোর্ট্রেটই তুলবেন, বা পোর্ট্রেট যে কোনো, মানে সবাই আর কি এক সময় না এক সময় পোর্ট্রেট তোলে। তো আমরা আসেন পোর্ট্রেট গুলো দেখি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে পোর্ট্রেট হচ্ছে আমরা অ্যাপারচারটাকে লো করব, কিন্তু অ্যাপারচারটাকে এতটা লো করব না যেন তার কানের অংশগুলো ডিফোকাসড হয়ে যায়। যেমন এই ছবিটা ভালো, আই থিঙ্ক ভালো, বাট এখানে দেখেন কানটা একটু আমার ডিফোকাসড হয়ে গেছে। তো উনি যদি এটা মেনটেন করতে পারতেন তাহলে আই থিঙ্ক ভালো হতো। আবার দেখেন এখানে হচ্ছে যে আইএসওর যে পাশটা সেটা হচ্ছে অনেক বেশি ছিল মোস্ট প্রবাবলি, এবং আইএসও তে গ্রেইন চলে আসছে। আচ্ছা, এটা 2019 সালে তোলা, তার মানে এনাকে মাফ করা যাচ্ছে না, কারণ 2019 সালে আই থিঙ্ক ওনার কাছে একদম টপ এন্ডের ক্যামেরা এগুলোই ছিল। আর 1999-এও এসএলআরই উনি ইউজ করছেন, তো এটাও হয়তোবা উনি মেনটেন করতে পারতেন। যেমন এইটাতে কিন্তু উনি সবকিছুই মেনটেন করে ফেলছেন আর কি 2009-এর। এবং কালারটা স্যাচুরেটেড করছেন, বাট উনি হচ্ছে এতটা ওয়াইজ শেড ইউজ করছেন রেড এর, যেটা একদম ক্যাটকেটে লাল লাগতেছে না। আচ্ছা, এইখানে দেখেন এই ছবিটার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে তার চুলকে ফোকাস করা। এখন সে অ্যাপারচার এবং আইএসও শাটার স্পিড এমন ভাবে রাখছেন যেন তার যে ব্যাকগ্রাউন্ড থাকে সেটা ব্ল্যাক হয়ে যায়, এবং ব্ল্যাকের সাথে হচ্ছে আমার একটা হোয়াইটিশ বা লাইট টোন হচ্ছে বেশি পপ আপ করবে। এই জন্য হচ্ছে এটা পেছনটা ব্ল্যাক করে দেওয়া আর কি। আবার এই ছবিটাতে আপনারা একটু লক্ষ্য করেন, এই ছবিটা হচ্ছে মনে হচ্ছে না একটু বেশি টেক্সচার্ড। আমরা তো চেষ্টা করি, আপনাকে দেখাই, হ্যাঁ এই ছবিটাকে দেখেন, এই ছবিটা একটু বেশি স্মুথ, তাই না? আর এই ছবিটা তেমনই রাফ। তো আমরা মাঝে মধ্যে কনটেক্সট অনুসারে টেক্সচারকে বাড়াবো বা কমাবো। যেমন এইখানে রাফ অ্যান্ড টাফ কোনো একটা কাজ বোঝানো হচ্ছে, বা তিনি আসলে অনেক পরিশ্রম করতেছেন এরকম। যেরকম রাফ এবং টাফ এনভায়রনমেন্টে আপনারা যখন স্ট্রিট ফটোগ্রাফি করবেন তখন আপনারা টেক্সচারকে বাড়াই দিতে পারেন, এবং তার যে এজ গুলো, তারপরে হচ্ছে তার গায়ের ময়লা, এই হচ্ছে সবকিছু টেক্সচার গুলো যেন আর কি বেশি ফুটে ওঠে। আর যখন আপনি একটা কোনো অ্যাস্থেটিক ছবি তুলতেছেন যেখানে আসলে ওইরকম কোনো স্ট্রাগল বুঝাচ্ছে না, তখন আপনি চাইলে হচ্ছে টেক্সচারকে একটু কমাই দিতে পারেন। আর আমাদের হচ্ছে একটা ফোনের মেইন কারণ হচ্ছে আমাদের ফোনগুলো আসলে সবগুলোই 12 মেগাপিক্সেলের সেন্সর, বাট ওগুলো হচ্ছে সেন্সর শিফট করে বা সেন্সরকেও আচ্ছা আমি বলি আর কি, ওরা 12 মেগাপিক্সেলের ছবি তোলে, কিন্তু ওই 12 মেগাপিক্সেলকেও হচ্ছে ওরা ভাগ করে আরো ছোট মেগাপিক্সেল করে, মানে পিক্সেল করে আর কি। ওই পিক্সেলে কোনো ডাটা নাই, বাট ওইটা একটা পিক্সেল। মানে পিক্সেল কাউন্ট বেশি হলেই যে আমার হচ্ছে ছবি ভালো আসবে এরকম না, আমার পিক্সেলের কোয়ালিটি থাকতে হবে এবং পিক্সেলে আমার ডাটা থাকতে হবে। বাট ওইসব জায়গাগুলোতে ডাটা থাকে না। তখন আমাদের করে কি, ও মানে ক্যামেরাগুলো করে কি, যে ফোন ক্যামেরাগুলো সেগুলো হচ্ছে ওদের টেক্সচারটা বাড়ায় দেয়। তো এটা একটা খুবই বাজে একটা হচ্ছে প্র্যাকটিস আমাদের হচ্ছে ফোন কোম্পানিগুলো। তো যখন আমরা ফোনে ছবি তুলবো তখন আমরা চেষ্টা করব যেন আমরা হচ্ছে টেক্সচারটা একটু কমায় দিই এবং শার্পনেসটাও একটু কমায় দিই। তখন দেখবেন যে অ্যাকচুয়ালি হচ্ছে একটু ভালো লাগতেছে আর কি। যেমন দেখেন এখানে কিন্তু অত বেশি টেক্সচার নাই, এখানে আমি যখনই তাকাচ্ছি তত একটা স্মুথনেস এর একটা ফিল আসতেছে, এটা ভালো জিনিস। আবার দেখেন এইখানে আর এইখানে কিন্তু অনেক বেশি উনি টেক্সচারকে বুস্ট করে ফেলছেন, কারণ আমি তার কালার, তারপরে তার যে আহ কি বলে চামড়ার ভাঁজ, এগুলো আমি দেখাতে চাই। আবার আমার চামড়ার ভাঁজ দেখাতে চাই না, তো এই জন্য হচ্ছে এখানে স্মুথ করে দেওয়া আছে, এনেকেও স্মুথ করে দেওয়া আছে। পোর্ট্রেটে এই জিনিসটা খেয়াল রাখতে পারেন। আবার দেখেন, একটু দেখাই, এই যে ছবিতে, এটা মোস্ট প্রবাবলি আফগানিস্তানের ছবি। তো এই ছবিতে কিন্তু আমি কালারকে অত বেশি প্রাধান্য দিইনি, যদিও বা তার চোখের রংটা গ্রিন, এই জন্য হচ্ছে অ্যাকসেন্ট কালার হিসেবে গ্রিন রাখা হয়েছে।
কিন্তু এই ছবিতে কালারকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং কালারকে স্যাচুরেশনটাও একটু বাড়ায় দেওয়া হয়েছে। কারণ কি, এই ছবির মূল উদ্দেশ্য বা মূল যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে আমার কালার। এখানে কালারকে রাখা হয়েছে। আবার এই ছবিটাকে একটু লক্ষ্য করেন, এই ছবিটা হচ্ছে মনোটোনাস একটা ছবি, সরি মনোটোনাস না, মনোটোন সমৃদ্ধ একটা ছবি। তার মানে এখানে একটাই টোন আছে এবং ওই টোনের আলাদা আলাদা শেড ইউজ করা হয়েছে। যেমন এটা হচ্ছে একটা মেরুন কালারের শেড, এটা রেড এবং মেরুনেরই একটা শেড ইউজ করা হয়েছে। এই ছবিগুলো আমার ভালো লাগে, পার্সোনালি আমার মনোটোন ছবি ভালো লাগে। এই তো, এনার হচ্ছে আমাদের অ্যানালাইসিস করা মোটামুটি শেষ। এবার আপনারা একটু বলেন আপনাদের কি কি ভালো লাগলো। লাস্টের অ্যালবামটা ওই যে মাইনিং এর যে ল্যাবটা ছিল, আমার যে ছবিটা, সেটা অনেক আমার কাছে ভালো লাগছিল ডিটেলসটা। হ্যাঁ, বাকিদের? ভাই জিএমবি আকাশের পোর্ট্রেট আপনার কাছে কেমন লাগে পার্সোনালি? হ্যাঁ, ভালো লাগে। ওনার হচ্ছে বা পোর্ট্রেইট ওনার বলতে ওনার স্পেসিফিকেশন গুলা কি, মানে ওনার ছবিতে মানে উনি কি অ্যাকচুয়ালি কি পোর্ট্রে করতে চায়, ওনার ফিলোসফিটা কি আপনার কাছে মনে হয়েছে, আপনি গ্রাউন্ড করতে পারছেন কখনো? আচ্ছা, এখনই আমরা সার্চ দিই জিএমবি আকাশকে। আচ্ছা, উনি কোন সোশ্যালে বেশি ফেমাস বা ওইখানে বেশি অ্যাক্টিভ? ফেসবুকে আই গেস যথেষ্ট ছবি আছে ওনার। আচ্ছা, চলে। এই পেজটাই, তাই তো? না, আই গেস এটা অন্য একটা পেজে, ওটা ভেরিফাইড হওয়ার কথা আই গেস। ৭৫,০০০ অনেক ফলোয়ার। ফলোয়ার কিন্তু। আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ। এটাতে কম ফলোয়ার। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, দেখেন, আমি ওনাকে চিনি এবং হচ্ছে আমি যতদূর ওনার হচ্ছে ছবি দেখছি, আমি আসলে সবগুলো দেখিনি। উনি হচ্ছে কোন একটা ছবিতে স্টোরি টেলিং করেন আর কি। তো উনি একজন খুব ভালো স্টোরি টেলার। আর উনি যেহেতু পোর্ট্রেট তোলেন, তো আমি বলবো আর কি উনি খুবই অসাধারণ পোর্ট্রেট স্টোরি টেলার এবং উনি ইমোশনকে খুব সুন্দরভাবে ক্যাপচার করেন। যেমন এটা মোস্ট প্রবাবলি হচ্ছে ওই যে আহ কি বলে, ভাটা, ইট ভাটার হচ্ছে কোন একটা কর্মী আর কি। তো তার যে হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন, এটা উনি ভালোভাবে তুলে ধরছে। এনাদের যে নিরীহ নিরীহ আর কি একটা ভাব, এটা উনি তুলছেন, একটা হ্যাপিনেস তুলছেন। এবং দেখেন, আচ্ছা আমি বলতেছি তার ফিলোসফি গুলো, কিন্তু এখানে আরেকটা ক্লেভারনেস, সেটা হচ্ছে এইখানকার সবগুলোই আমরা স্যাচুরেশনটাকে কমাই দিছি। এর আমরা ভাবতেছি হয়তো বা যে এটা মনে হয় এই কালারেরই, সিলভার কালারেরই ইট, তাই না? কিন্তু আপনি লক্ষ্য করেন যে এই যে আমার আহ, মানে মেয়েটা, এই মেয়েটার হচ্ছে চুলে কি পড়ছে, গোল্ডেন একটা শাইন পড়ছে। তার মানে এটা গোল্ডেন আওয়ারে তোলা ছবি। গোল্ডেন আওয়ার হচ্ছে যখন সূর্য ওঠে আর যখন সূর্য ডোবে। তার মানে এই যে আমার এইখানেও কিন্তু কিছু আলো পড়তো, তাই না? এই আলোটাকে হচ্ছে ডিটোন করছেন উনি। উনি সাবজেক্টটাকে প্রথমে আইসোলেট করছে অ্যাডোবি লাইট রুমে, তারপরে এইটার হচ্ছে স্যাচুরেশন বাড়াইছে এবং এইটার স্যাচুরেশন কমাইছে আর কি। যেমন এইখানে হচ্ছে একটু আমরা বুঝতে পারতেছি আর কি সেগুলো। তো এটা উনি করতেছেন হচ্ছে তার ইমোশনকে ফুটায় তোলার জন্য। যেমন ক্রিস্টোফার নোলান যেটা করে আর কি, যে আমার হচ্ছে সাবজেক্টটাকে আমি বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য তার শার্পনেস, তার সবকিছু বাড়াই দিব আর বাকিগুলো একটু ডিটোন করব, ঠিক সেরকম আর কি। চলেন তার দেখি।
তার কিছু কিছু ছবি ওই যে সিলেট বন্যা নিয়েছিল। আচ্ছা, আপনারা কি একটা ট্রেন্ড লক্ষ্য করছেন? ইনিও হচ্ছে আর কি ওই চোখের ছবি তোলাতে বেশ ইন্টারেস্টেড আর কি। আমরা এই আগের যে ফটোগ্রাফারকে দেখলাম তার মতো, এনার মতো, স্টিভ ম্যাকার্থি। এটা গ্রেট ছবি। এবং হচ্ছে এটা আপনার এটাকে কিন্তু প্যানিং ফটোগ্রাফি বলে আর কি, যে আপনি শাটার স্পিডটাকে অনেক লো করে দিবেন এবং হচ্ছে এইখানে মোশন চলে আসবে, আর এর সাথে তো আপনার ক্যামেরার কোনো রিলেটিভ মোশন নাই। তার মানে আমরা যদি লাকি হই, আমাদের যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসে যদি কোনো ভাইব্রেশন না থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এনাকে আমরা শার্প একটা ইমেজ পাবো। এটা আসলে একটা ভালো ছবি, এটাও ভালো ছবি। আচ্ছা, এই যে রে গুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এই রে গুলোকে বলা হচ্ছে গড রে। কোনো একটা হচ্ছে আমরা যদি লাইট থেকে আমরা হচ্ছে একটা রে দেখতে পাই, লাইটের রে গুলোকে গড রে বলা হয়। তো এটা ভালো। এখানে হচ্ছে উনি লাইটের রে কে সুন্দরভাবে তোলার ধরার চেষ্টা করছেন। কিন্তু আমার কাছে এই ছবিগুলোকে একটু বেশি স্যাচুরেটেড লাগতেছে, যদি ডিটোন করতো মনে হয় ভালো হতো। আর এখানে মেবি একটু রোটেশনে সমস্যা লাগছে। যাই হোক, এটা ওভারঅল তার স্টাইল, এবং এইখানেও সুন্দর গল্প বলতেছে একটা। এই ছবিটা অসাধারণ ছবি। এটা মনোটোন একটা ছবি এবং এখানে ব্রাউন শেড ইউজ করা হয়েছে, একটা গল্প বলতেছে। ফাইন, একটু স্যাচুরেটেড লাগতেছে, অসাধারণ। এই তো আপনারা হচ্ছে একটা কাজ করবেন, আপনারা যে ফটোগ্রাফার আপনাদের পছন্দ হয় সেই ফটোগ্রাফারের হচ্ছে আইডিতে যাবেন বা ইনস্টাগ্রামে যাবেন। কিছু কিছু আপনার প্ল্যাটফর্ম আছে, একটু পরে আমরা হচ্ছে আরেকটা টপিকে যাব যে আমরা কোন প্ল্যাটফর্মে ছবি ছাড়লে আমাদের ভালো হয় বা আমরা কোথায় চেক আউট করতে পারবো। তো সেই প্ল্যাটফর্ম গুলোতে আপনারা একটু যাবেন এবং অ্যানালাইসিস করবেন। আমি তো মেবি হচ্ছে আপনাদেরকে এই কোর্সের চেষ্টা করছি আর কি, যে রুল গুলো শিখাই দেওয়ার জন্য। তা আপনারা চেষ্টা করবেন কোথায় কোথায় উনি গ্রামার মেনটেন করছে আর কোথায় কোথায় উনি গ্রামার ব্রেক করছে। এগুলো সবগুলো যখন আপনারা খুঁজে বের করতে পারবেন, তখন আপনারা নিজে একটা স্টাইল তৈরি করতে পারবেন। আচ্ছা, যিনি প্রশ্ন করছেন উনি হচ্ছে একটু বলেন আপনার কেমন লাগে, কোন দিকটা আপনার সবচেয়ে ভালো লাগে ওনার? হ্যাঁ ভাই, আমি জিএমবি আকাশকে মানে পোর্ট্রেটের জন্য আমার সবচেয়ে ফেভারিট অ্যাকচুয়ালি জিএমবি আকাশ। তো মানে আমার অ্যাকচুয়ালি ওনার সবচেয়ে বেশি ভালো লাগে কালার সেন্সটা। মানে নর্মালি আমি যখন ছবি এডিট করি, আমি নেচার অথবা স্ট্রিট ফটোগ্রাফি এডিট করার ক্ষেত্রে আমার খুব একটা সমস্যা হয় না, অনেকগুলো আইডিয়া জেনারেট করতে পারি। কিন্তু পোর্ট্রেট আমি এডিট করতে পারি না খুব ভালো। মানে মানুষের কালার টোন নিয়ে যখন আমি কাজ করি, মানুষের ফেসিয়াল কালার টোন, তখন আমি ওইটার ভালো একটা কিছু জেনারেট করতে পারি না। কিন্তু আমি মানে জিএমবি আকাশের ছবি দেখলে আমার মানে মাথা ঘুরে যায়, এই জন্য যে উনি পোর্ট্রেট এত ভালো এডিট করে। মানে মানুষের ফেসিয়াল টোন গুলা এক এক জায়গায় যে মানে এক এক রকম ভাবে পারফেক্টলি ফুটায় তোলে। মানে নট জাস্ট এগুলা, মানে আরো অনেক ছবি আছে মানে যেগুলা দেখে মানে পুরা মাইন্ড ব্লোয়িং অবস্থা আর কি। হ্যাঁ হ্যাঁ, সো obvious। সো মানে আমি ওই যে স্পেশালি কালার টোন, যেমন এই যে এগুলাতে একটু যেগুলা কম্পোজিশন মেনটেন করা ছবি, সেগুলোর জন্য আমার জিএমবি আকাশকে আহামরি মনে হয় না। ওই ক্ষেত্রে আমার বাংলাদেশের যেমন ইনামুর রেজা বা এই টাইপের ফটোগ্রাফারদেরকে আরো অনেক ভালো লাগে। কিন্তু পোর্ট্রেটের জন্য অ্যাকচুয়ালি জিএমবি আকাশকে আমি খুবই রেসপেক্ট করি। আসলে আসলে ইনার আসলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি ছিল, পড়াশোনা কোথায় ছিল, এ ব্যাপারে কিছু জানো? না না, জিএমবি আকাশ সম্বন্ধে আমি কিছু, উনি ইনফ্যাক্ট কোন দেশের মানে ন্যাশনালিটি ওনার কোন দেশের সেটাও আমি জানি না। উনি কি বাংলাদেশি কিনা সেটাও জানি না। বাংলাদেশে মোস্ট প্রবাবলি, কিন্তু ইনি মেবি বাংলাদেশে থাকেন না বলে মনে হয়। মানে মাঝে মাঝে ঘুরতে আসেন এরকম মনে হয়, অতিথি টাইপের মনে হয়। আচ্ছা যাই হোক, হ্যাঁ, ওর হচ্ছে যেটা করে ওর কালার টোনটা অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, ওনার কালার টোন রিচ, কিন্তু পার্সোনালি আবার আমার মনে হচ্ছে যে উনি খুব বেশি স্যাচুরেশনটাকে ইউজ করতেছেন। এ ব্যাপারে তুমি কিছু বলো। স্যাচুরেশন আমার কাছে একটু স্যাচুরেটেড লাগতেছে কিছু কিছু ছবি, যদিও বা এই ছবিগুলোই তার বেস্ট এরকম কিছু না, আমরা তো জাস্ট শুরু থেকে ধরা শুরু করছি আর কি। স্যাচুরেশন অবভিয়াসলি মানে স্যাচুরেশন অথবা ভাইব্রেন্ট একটু কালার লাগে, বাট ওইটা আমার কাছে মনে হয় না যে মানে ওইটা দেখতে যে খারাপ লাগে তা না। মানে আমরা যখন স্যাচুরেশন বা ভাইব্রেন্সটা ইউজ করি, ওইটা হয়তো এমন ইমব্যালেন্সড ওয়েতে ইউজ করি যেটা দেখতে খুব বাজে লাগে। কিন্তু ওনার এখানে কোনো বাড়তি মানে কোনো ছবিতে কোনো ব্যাড ইফেক্ট আসতেছে, কোনো গ্রেইন আসতেছে না, কোনো নয়েজ আসতেছে না। সো খুবই ওয়েল ব্যালেন্সড ভাবে ইউজ করতেছে জিনিসটা। সো মানে আমার কাছে ওনার
ওই যে ক্লিকের থেকে আমার মনে হয় যে পোস্ট প্রসেসিং এর ট্যালেন্টটা আরো বেশি হয়তো, হ্যাঁ 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 এডিটে অথবা মানে ওনার যদি একটা ছবির ব্রেকডাউন দেখা যায় তো তাহলে খুব ভালো হতো যে উনি এটা কিভাবে এডিট করে। সো হ্যাঁ, উনি হচ্ছে আসলে এটা তো এত পসিবল না। ভালো এডিটর। আচ্ছা হ্যাঁ, আরেকজন প্রশ্ন করছিলেন যে সরি, একদম প্রথম দিকে হচ্ছে একজন মেনশন করছিলেন যে এই কোর্সে হচ্ছে যদি আমরা এডোবি লাইটরুমটা একটু শিখতে পারতাম তাহলে মনে হয় বেটার হইতো। বাট আমি হচ্ছে এটা কেন ঢুকাইনি, কারণ এডিটিং এতটা একটা ভাস্ট জিনিস যে এটা কখনোই বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলে শুরু করা যাবে না। এটা ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্সে যখন আমরা যাব তখন প্রায় 2-3টা ক্লাসই লাগবে যে আমার হচ্ছে এডোবি লাইটরুম কিভাবে মেনটেন করা যায় আর কি। তো এই জন্য এটা রাখা হয়নি আর কি। আই থিঙ্ক জিএমবি আকাশ অনেক ভালো একজন মানুষ। ঠিক আছে, আমরা হচ্ছে এখন ওই একটু ইয়া নিয়ে কথা বলি, আপনার হচ্ছে কোন প্ল্যাটফর্ম ইউজ করা হয় সেটা নিয়ে কথা বলি, তারপরে হচ্ছে আমরা আরেকটু কিছু ছবি দেখবো, আমরা তারপরে শেষ করে দেবো, যদিও আজকে আমাদের একদম লাস্ট ক্লাস। তো আপনারা হচ্ছে যে কাউকে যদি ফলো করেন তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সবাই তো হচ্ছে ফেসবুকে বেশি অ্যাক্টিভ, তো বাংলাদেশি কিছু ফটোগ্রাফারকে আপনারা ফেসবুকে পেয়ে যাবেন, যেমন জিএমবি আকাশকে আমরা ফেসবুকে পেলাম। তারপরে হচ্ছে আমরা যে বুয়েটের কমিউনিটিটা আছে সেটাও দেখি আমি ফেসবুকে বেশি অ্যাক্টিভ আর কি, ইনস্টাগ্রাম বা বিহান্স বা ফ্লিকারের থেকে। তবে আপনারা যদি চান তাহলে ফ্লিকার আপনারা হচ্ছে একটু ইয়া করতে পারেন আর কি, ওয়াইজলি হচ্ছে আপনারা সার্চ করে কিছু কিছু দেখতে পারেন। আগেকার যে আমাদের বুয়েটের ফটোগ্রাফাররা ছিল তারা হচ্ছে ফ্লিকারে একটা গ্রুপ খুলে রাখছিল যে বুয়েট ফটোগ্রাফিক সোসাইটি, সেইখানে হচ্ছে আপনারা হচ্ছে দেখতে পারেন আর কি, কিছু ভালো ভালো ফটোগ্রাফার আগেই বুয়েটে ছিল, যেমন হচ্ছে গুড চে বা ওনার নাম মেবি শেফা গুপ্তা আপু, উনি সিভিল 8-এর আর কি একজন আপু। তো ওনার ছবি আসলে অনেক ভালো, উনিও পোর্ট্রেট তোলেন, জাস্ট সাররিয়ালিস্টিক পোর্ট্রেট তোলেন, তো এটাও আপনারা চেক আউট করতে পারেন। তারপরে হচ্ছে আরেকটা প্ল্যাটফর্মের ব্যাপারে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বিহ্যান্স। তো বিহ্যান্স হচ্ছে এডোবির একটা প্রোডাক্ট এবং একটা বলতে পারেন যে ফ্লিকারের হচ্ছে একটা অল্টারনেটিভ আর কি, এখানে আপনি পোর্টফোলিও বা আনাতে পারেন এবং আপনি কিছু আপনার ফেভারিট ছবিও আর কি এডিট করতে পারেন। তো এই ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের বিহ্যান্স তারপর হচ্ছে ফ্লিকার এগুলোতে একটু বেশি ঘোরাফেরা করা উচিত। তখন আপনি দেখতে পাবেন যে যখন একটা মানুষের প্রোফাইলে ঢুকবেন তখন আপনি তো একদম নিচের দিকে খুব অ্যামেচারিশ আর কি ছবি দেখতে পাবেন, তারপরে ধীরে ধীরে তার যে গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টটা এটা আপনারা আর কি দেখতে পাবেন। তো এটা খুবই বেশি দরকার। ইভেন আমিও মাঝে মধ্যে আমি আমার প্রোফাইলে বা আমি আমার ফোল্ডারে একটু দেখি আর কি যে আমার কি কি ভুল ছিল, আমার কি কি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হয়েছে এবং আরো কি কি দরকার করা, ঠিক সেটা এটাই ছিল। আর হচ্ছে আমি কিছু আপনাদেরকে গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট দেখাতাম আর কি, যে আমার কিছু ছবি ছিল সেগুলো ছবিতে কিছু ভুল আছে, সেই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর একটু সময় দিবেন। আর হচ্ছে আপনারা চাইলে যে কোনো সময় হচ্ছে আনমিউট করতে পারেন এবং হচ্ছে আপনারা যদি লাইভ টাইমে সরি আপনারা যদি হচ্ছে রিয়েল টাইমে যদি আপনারা কিছু মন্তব্য করেন তার মানে হচ্ছে এটা আরো বেশি ইন্টারেক্টিভ হবে। ভাই কি ফটো স্টক গুলোতে ছবি আপলোড করেন, লাইক ওই শাটার স্টক, অ্যাডোবি স্টক, আনস্প্ল্যাশ এগুলো? না না না, আমি হচ্ছে পার্সোনালি খুবই হচ্ছে উইকিপিডিয়ার আমি হচ্ছে এডিটর ছিলাম, আমি কলেজ লাইফে খুব উইকিপিডিয়ার ফ্যান ছিলাম এবং পরবর্তীতে বেশ এতটাই বেশি এডিট করতাম যেটা আমার পড়াশোনায় ক্ষতি করতো আর কি। তো আমি সবসময় বিশ্বাস করি সবকিছু ফ্রি হওয়া উচিত আর কি। তো আমি যেসব ফটোগ্রাফি করি সেগুলো সবগুলো চেষ্টা করি সিসি 4.0-তে তোলার। তো এখন সিসি 4.0-তে যদি আমি তুলি তার মানে এটা তো একটা পাবলিক ডোমেইনের একটা জিনিস, তো সেটা তো আমি হচ্ছে শাটার স্পিডে সরি আমরা হচ্ছে বিভিন্ন যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে তো আমি বেচতে পারবো না। তো আমি আবার পার্সোনালি চাই যে আমার সকল ছবি হচ্ছে উইকিপিডিয়া কমন্সে আপলোড দেওয়ার আর কি। উইকিপিডিয়া কমন্সে আপনি যে ছবিগুলো পাবেন সেই ছবিতে আপনাকে আপনার নামটা মেনশন করে আপনার ছবি যে কোনো জায়গায় ইউজ করতে পারবে, ইভেন কমার্শিয়ালি, আপনাকে কোনো টাকা দেওয়ার দরকার হবে না এরকম। আচ্ছা চলেন। আচ্ছা, এটা একটা ম্যাক্রো ফটোগ্রাফি, এই সব ফটোগ্রাফি গুলোই হচ্ছে আমার বেশ আগেকার আমি রাখার চেষ্টা করছি যেখানে একটু ভুল আছে আর কি। যেমন দেখেন এইখানে হচ্ছে বেশ ভালোভাবে রুল অফ থার্ড মেনটেন করা হয়নি এবং হচ্ছে এটা এটা খুবই স্বাভাবিক, কারণ আমি জাস্ট এই যে মানে হচ্ছে এই মাছিটা বেশ তাড়াহুড়া করতেছিল এবং তিরিং বিরিং করে লাফাচ্ছিল, তো এই ক্ষেত্রে ফ্রেমিং ঠিক করাটা অনেক বেশি ডিফিকাল্ট। তবে এটা ক্রপের মাধ্যমে হচ্ছে আমি এটাকে ঠিক করে দিতে পারবো আই থিঙ্ক। আবার এখানে দেখেন এখানে পারফেক্টলি অ্যাপারচার মেনটেন করা হয়নি, এই জন্য হচ্ছে তার যে পুঞ্জাক্ষী এই পার্টটা হচ্ছে একটু ডিফোকাসড হয়েছে। আচ্ছা, এই ছবিতে অত বেশি ভুল নাই, বাট হচ্ছে যদি এটা আরেকটু এদিকে আসতো
তাহলে রুল অফ থার্ডও মেনটেন করতো এবং গোল্ডেন রেশিও মেনটেন করতো। এখানে একটা সমস্যা, বাট আমার মনে হয় এখানে কালার গ্রেডিংটা পারফেক্ট আছে বলে আমি মনে করি আর কি। আচ্ছা, এখানে একটু দেখেন, আমার ক্যামেরা অ্যাঙ্গেল যদি একটু এই দিকে হতো তাহলে এইটা একেবারে প্যারালাল হতো। এটা যদিও প্যারালাল, বাট এটা আসলে আমি এই ব্রিজটার প্যারালালি দাঁড়ায় নাই। তো এটা আবার এইখানে একটু যদি লক্ষ্য করি, আমার এইখানে ক্যামেরাতে কোনো একটা সেন্সরে ফাঙ্গাস পড়ছে, অ্যাকচুয়ালি ফাঙ্গাস পড়েনি, ডাস্ট পার্টিকেল আসছে, ওই ডাস্ট পার্টিকেলটাও আমার ক্যামেরার মধ্যে চলে আসছে। তো এটা একটা সমস্যা। এইখানে সুন্দরভাবে হচ্ছে প্যারালাল না, এটা একটা সমস্যা। আচ্ছা, এই ছবিটা বলা যেতে পারে ভালো। এটা কিন্তু একটা লং এক্সপোজার ছবি, যে এখানে আহসানুল্লাহ হলে হচ্ছে একটা বাজি ফুটানো হচ্ছিল, তো ভাইয়া আপু দাঁড়াই ছিল, তো কেউ এসে ভুল করে হচ্ছে এখানে চলে আসছে। তো এইটা হচ্ছে জাস্ট ফুটছে, আপু ভয় পেয়ে গেছে, ভাইয়া সরে গেছে, এই পুরো একটা ছবি উঠছে আর কি। এটার মোস্ট প্রবাবলি হচ্ছে শাটার স্পিড কত ছিল দেখি, 1 সেকেন্ড ছিল। তার মানে 1 সেকেন্ড ফোটার সময়টা হচ্ছে যেটা আসছে পুরাটা ক্যাপচার হয়েছে, এটা অ্যাকচুয়ালি ভালো স্টোরি টেল করে। আচ্ছা, এটা একটা মনোটনের ছবি আহসানুল্লাহ হলের, তবে এটা আরেকটু যদি আমি এদিকে রাখতাম তাহলে বলে ভালো হতো, কারণ এটা রুল অফ থার্ড মানছে, কিন্তু এই ক্ষেত্রে যদি আমি গোল্ডেন রেশিওটা মেনটেন করতাম আমার মনে হয় বেশি প্রফেশনাল লাগতো। আচ্ছা, এইখানে আইএসওটাকে ভালোভাবে মেনটেন করা যায়নি, বাট এটা সিচুয়েশনটা এরকম ছিল যে আইএসওটা মেনটেন করা সম্ভব ছিল না আমার ক্যামেরার মাধ্যমে, তো এখানে গ্রেইনটা চলে আসছে। আর হচ্ছে কালারটা আমার কাছে ভালো লাগছে, আর ইভেন হচ্ছে মোমেন্টটাও একটু এই যে ফগার মেশিনে যে ফগ গুলো উঠে সেখানে জাস্ট এটা আর এটা একটু ম্যাচ করছে, এটা একটু ভালো এটা সিমেট্রি। কি নীলক্ষেতে তোলা ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফগার মেশিনে আর কি ধোয়া দিচ্ছিল আর কি। না, ছবিটা কি নীলক্ষেতে? হ্যাঁ হ্যাঁ, নীলক্ষেতে তোলা। আচ্ছা, এই ছবিটা আমার কাছে ভালো লাগছে, কারণ এইখানে রুল অফ থার্ড মেনটেন করলে আরো বাজে লাগতো। কারণ হচ্ছে এইখানে আমি চেষ্টা করছি যে কালারের একটা কন্ট্রাস্ট দেখানোর জন্য। আমার গ্রিন কালার এবং হচ্ছে আমার অরেঞ্জ কালার, সেই অরেঞ্জ কালার হচ্ছে কমপ্লিমেন্টারি যদিও না এটা, বাট কাছাকাছি কমপ্লিমেন্টারি। তো এটা দুই পাশে আছে এবং ইনি সেই ব্রেকটা করতেছে, তো এটা ভালো জিনিস। আচ্ছা, এই ছবিতে আমার কাছে মনে হয় যে আমার অতিরিক্ত সাবজেক্ট চলে আসছে। আমার যদি ফোকাল লেন্থ বেশি ইউজ করতাম, যদি আমি হচ্ছে এটা 85 মিলিমিটার দিয়ে তুলতাম, তাহলে আমার মনে হয় এটা বেটার একটা ছবিতে তো পরিণত হতে পারতো। আর ইনি যদি একটু এদিকে থাকতেন আর এটাকে যদি পুরোপুরি ঢেকে দিতে পারতেন, আই থিঙ্ক এটা ভালো ছবি ছিল। এখানে ফ্রেম উইথ আ ফ্রেম, এটা কেন রাখছি আমি জানি না। আচ্ছা, এটাতে সমস্যা আপনারা একটু খুঁজে বের করেন। কোন সাবজেক্টের প্রতি আসলে ফোকাস হচ্ছে না, এক একটা রাইট, এক এক একটা জায়গায়। ব্যাপার। হ্যাঁ, রাইট, এটা এটা আসলে আর রাখা উচিত হয় না। আচ্ছা, এখানে দেখেন, এখানে বেশ কিছু সমস্যা আছে। একটা হচ্ছে এখানে 3টা ডাস্ট পার্টিকেল আমার সমস্যা করতেছে, এটা মোস্ট প্রবাবলি সেন্সরে না, এটা হচ্ছে লেন্সের ডাস্ট পার্টিকেল ছিল, তো এটা সমস্যা করতেছে। এটা হচ্ছে আমার পোস্ট প্রসেসিং এ দূর করা উচিত ছিল, বাট তখন তো আমি নুব ছিলাম, এজন্য আমি এটাকে খেয়াল রাখি নাই। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে আমার শাটার স্পিড ভালোই ছিল, এই জন্য হচ্ছে আমার যে বিমানের যে উইং, সেই উইং এর যে মোশন, সেই মোশনটাকেও আমি ওভারকাম করতে পারছি, এটা ভালো জিনিস। আর হচ্ছে এখানে আরেকটা নতুন এবং ভালো জিনিস, সেটা হচ্ছে এর মধ্যে যে ফুয়েলটা যাচ্ছে, সে ফুয়েলের যে আর কি একটা লাইন তৈরি করছে, এই লাইনটাও ভালো করছে। তো এটাই, ওইটারই হচ্ছে একটা ছবি আর কি। ওইটা আসলে 3টা বিমান যাচ্ছিল, এখানে প্রথমে 2টা দেখা যাচ্ছিল, তারপরে 3টা। আই থিঙ্ক এটার ফ্রেমিংটা হচ্ছে আরেকটু নিচের দিকে কেটে দিলে মনে হয় ভালো হতো আর কি। আচ্ছা, এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এটা ভালো ছবি এবং হচ্ছে আহ, যে গোল্ডেন রেশিও, সেই গোল্ডেন রেশিওটাও মেনটেন করছে। এটাতে একটু সমস্যা আছে। যদি আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা এমন ভাবে করতে পারতাম যে এটা যদি আরেকটু এদিকে থাকতো, তাহলে হচ্ছে এটা রুল অফ থার্ডও মানতো, গোল্ডেন রেশিও মানতো। বাট এটা খুব এজে চলে গেছে, মাঝখানে আমি কোনো কিছু ফোকাস করার মতো পাচ্ছি না। বাট এর যে আবছায়াটা, এটা অবভিয়াসলি ক্যান্ডিড একটা ছবি, তো এর যে আবছায়াটা এটা হচ্ছে পারফেক্টলি আসছে। আরেকটা নতুন ইন্টারেস্টিং জিনিস আসছে, যে ওনার যে ফেসের ইয়াটা, মানে আরেকটা শ্যাডো, সেই শ্যাডোটাও ক্রিয়েট হয়েছে। এটার জন্য আমার কাছে এই ছবিটা ভালো লাগছে। আপনারা কিন্তু মন্তব্য করতে পারেন, আমরা তো আপনাকে হচ্ছে জাস্ট গাইড করতেছি।
আপনারা যত পার্টিসিপেট করবেন তত ভালো হবে আর কি। আপনারা অবজারভেশন দেন। এর আগের ছবিটা খুব ভালো লাগছে ভাইয়া। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা খুব ভালো ছিল। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের একটা উদাহরণের জন্য রাখছি, সেটা হচ্ছে লং এক্সপোজার ছবি। এটা বিশেষ কোনো ছবি না, বাট আরেকটা জিনিস আমি দেখাতে আসছি যে লং এক্সপোজারের সময় আপনার যে লাইট গুলো হয় সেই লাইট গুলো যদি স্ট্যাটিক থাকে তাহলে সেটা স্টারের মতো আর কি ব্লিঙ্ক টাইপের করে আর কি, রে গুলো ছড়ায় পড়ে। আচ্ছা, এটা হচ্ছে ম্যাক্রো ফটোগ্রাফির একটা উদাহরণ হিসেবে রাখা হয়েছে। এটা মিনিমালিস্টিক একটা কম্পোজিশন মেনটেন করতেছে এবং আমার যে ফোকাসটা আছে সেই ফোকাসটা রুল অফ থার্ড এর কাছাকাছিতেই আছে, তো এটা ভালো কম্পোজিশন। আচ্ছা, এটা খুব অড একটা ছবি, বাট আমার মনে হয় যে এখানে সমস্যাটা মেইনলি সেটা হচ্ছে আমি শাটার স্পিডটাকে আর কি নর্মাল রাখছিলাম, বাট আমার শাটার স্পিডটাকে রাখতে হতো অনেক লো, যেন হচ্ছে এই যে এই ফ্লোটা হচ্ছে একটা ফ্লো এর মতো, একটা মোশনের মতো দেখা যায়। তবে এটা করলে, যেহেতু এটা নৌকায় তোলা, এটা করলে ওর পাটাকে আমি স্থির রাখতে পারতাম না, বা ওর পাটাও হয়তো একটু মুভ করতো। তো এটা মেবি ডিফিকাল্ট একটা ছবি, বা এটা কোনো হচ্ছে ছবি হয়তো বা না, এরকম হতো আর কি। আচ্ছা, এটার কালার গ্রেডিং এর জন্য রাখা হয়েছে। এটা যদিও হচ্ছে নর্মাল একটা স্যান্ড শোর, তো এখানে জাস্ট কালার গ্রেডিং করে একটু ডিউন টাইপের আনা হয়েছে আর কি। আপনারা জানেন যে ডিউন একটা মুভি আছে, একটা কমিক সিরিজ আছে, সেই সিরিজকে একটু মেনটেন করে করছি। বাট এইখানে হচ্ছে যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে এই যে ডাস্ট পার্টিকেলটা। আচ্ছা আসেন দেখি এইখানে যে সমস্যা, এইখানে হচ্ছে এটা আমার বেশি আহ মানে অ্যানোয়িং লাগতেছে আর কি। তো এটা না থাকলে ভালো হতো, আর এটা যদি একটু এপাশে হতো তাহলে বেটার হতো। আর ওর ফেসটাকে যদি আমরা পুরোপুরি নিতে পারতাম, আর এটাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারতাম, মানে এগুলো সবগুলো হাইপোথেটিক্যাল ছবি, মানে চিন্তা ভাবনা করতেছি, যদি করতে পারতাম তাহলে এটা একটা গ্রেট ছবিতে পরিণত হতে পারতো। কালার গ্রেডিং এখানে আমার কাছে ভালোই লাগতেছে এখন। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু আমি হচ্ছে অনেক দিন পর দেখতেছি আর কি, আমিও হচ্ছে আপনাদের সাথেই এক্সপ্লোর করতেছি আমার ছবিগুলো। আচ্ছা, এইখানে কালারটা কন্ট্রাস্টটা ভালো মেনটেন করছে বলে মনে করি, টেক্সচারও ভালো মেনটেন করতেছে। তার মানে হচ্ছে অ্যাপারচার মনে হয় ভালোই রাখা হয়েছিল। ভালো একটা ডাইনামিক ছবি, একটা ডাইনামিক ছবির উদাহরণ হতে পারে। এইখানে ওকে মাঝখানে রাখার উদ্দেশ্য হচ্ছে, যদি আমি এই দিকে রাখতাম তাহলে এই পাশের যে সাবজেক্ট গুলো ছিল সেগুলো চলে আসতো এবং ওইটা আরো বেশি অ্যানোয়িং লাগতো। অথবা মেবি, আমি জানি না, যদি আমি তাকে এই পাশে রাখতাম তাহলে এইখানেও কিছু মানুষজন হয়তোবা মেট্রো রেলে দাঁড়াই ছিল, সেটাও অ্যানোয়িং লাগতো। এই জন্য আমার কিছু করার নাই, আমার এই ছবিটা এভাবেই কম্পোজ করতে হবে যে ওকে মাঝখানে রাখতে হবে। আচ্ছা ভাইয়া, ফ্রেমে যদি এরকম আনওয়ান্টেড কোনো বিষয় চলে আসে যেটা আমার মুভ করানোর সুযোগ নেই, তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? কারণ অনেক সময় অ্যাসপেক্ট রেশিও যদি আমি চেঞ্জ করে ফেলি তখন আমার পুরো ছবির থিমটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা আহ, করা যেতে পারে। এক হচ্ছে ছবিটাকে বাতিল করা যেতে পারে, আরেকটা হচ্ছে আপনি ম্যানিপুলেশন করতে পারেন। তো ম্যানিপুলেশন আগে থেকেই কিন্তু ফটোশপে কিছু আপনার সাবজেক্ট এলিমেন্ট এগুলা হচ্ছে রিমুভ করা যেত। আবার এখন তো এআই চলে আসছে, এআই চলার মাধ্যমে আপনি এটা খুব হেভিলি ভালোভাবে করতে পারবেন। ইভেন ফোনেও তো এখন এআই চলে আসছে, আপনি এটা করতে পারেন। তবে ওইটা করলে হচ্ছে ওইখানকার রেজুলেশন বা পিক্সেলটা অনেক কমে যায় আর কি। তো আমার কাছে এটা রেকমেন্ডেড না। আপনি চাইলে ছবিটাকে একটু কম্প্রোমাইজ করেন আর কি, অথবা ওই ছবিটাই তুলিয়েন না, এরকম। আচ্ছা ভাই, আচ্ছা এই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন ছিল, রিলেভেন্ট কোয়েশ্চেন, যে মানে আমরা এই যে পোস্ট প্রসেসিং এর ক্ষেত্রে এই যে ম্যানিপুলেশন করা, অথবা আমরা কোনো সাবজেক্ট যদি হিল করি, অথবা আমরা কখনো কখনো আমাদের যে আমরা কোনো কম্পোজিশন মেইনটেইন করার জন্য আমরা হয়তো দেখা যাচ্ছে আমরা স্ট্রাইটেন করতেছি অথবা পার্সপেক্টিভটাই চেঞ্জ করতেছি, এরকম তো অনেক টুল আছে, পার্সপেক্টিভ আমরা চেঞ্জ করতে পারি। তো এগুলো অ্যাকচুয়ালি কতটুকু এথিক্যাল, মানে আমরা মানে এটা কি করা যাবে কিনা, বা আমার বাধাটা কোথায়? আচ্ছা, এটা এটা করা যাবে, এটা অনেক ফটোগ্রাফারই করে, কিন্তু হচ্ছে দুই ধরনের ফটোগ্রাফার আছে, যারা হচ্ছে অর্থোডক্স, যারা একটু ওইভাবে এডিট করতে চায় না, যারা হচ্ছে ক্যামেরার মধ্যেই করতে চায় সবকিছু। ইভেন তারা হচ্ছে কোনো ম্যানিপুলেশনও করে না, ওভাবে কালারটাও ওইভাবে চেঞ্জ করে না। তো আমি হচ্ছে মাঝামাঝি পড়ি আর কি। তো আমার আগে তো আমি একদম অর্থোডক্স ছিলাম, যে আমি একদমই পছন্দ করতাম না কালার শেড চেঞ্জ করা, তারপরে হচ্ছে কোনো কিছু একটা আনরিয়ালিস্টিক দেখানো, মানে যা হবে ক্যামেরাতে হবে। আর হচ্ছে
আমি তারপরে দেখলাম যে এটা একদম মোটামুটি মেনটেন করা সম্ভব না, কিছু আপনার ম্যানিপুলেশন করতেই হয়, আদারওয়াইজ হচ্ছে ছবিটা ওভাবে ভালো আসে না। তো আপনি চেষ্টা করবেন আপনি যখন ফটো জার্নালিজম করতেছেন তখন যেন আপনার কোনো ফটো ম্যানিপুলেশন না হয়। এটা আপনি যখন কোনো একটা আর্টিস্টিক ভ্যালু তৈরি করার জন্য কিছু ম্যানিপুলেশন করতেছেন যেটা তার কনটেক্সটটা বদলে দিচ্ছে না, তখন আপনি কিছু ম্যানিপুলেশন করতে পারেন। যেমন এই ছবিতে আমি যদি এই লোকটাকে এআই এর মাধ্যমে সরাই দিতাম, তাহলে আমার মনে হয় না যে এটা খুব বেশি কনটেক্সটে আর কি চেঞ্জেস আসতো। এটা করা যেতে পারে। আর হচ্ছে আপনাদের একটু পরে আমি কিছু ইথিক্স ব্যাপারে বলবো, যে কার ছবি তোলা যাবে কার ছবি তোলা যাবে না। স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে আর কি সবচেয়ে বেশি এটা ইউজ হয় আর কি। আপনারা কি সামহাও জানেন যে এই বাচ্চার ছবি তোলা যাবে কিনা, বা যে কোনো জায়গায় মানুষ দাঁড়ায় আছে আপনি কি ছবি তুলতে পারবেন কি পারবেন না? আপনাদের ধারণা কি? আমি নিজেও পার্সোনালি ভাই এই জিনিসটা নিয়ে খুবই প্যারা খাই। মানে আমি আমি নিজে পার্সোনালি স্ট্রিট ফটোগ্রাফি বেশি করি। সো এই জন্য এই জিনিসটা মানে এই যে এথিক্স এর জায়গাটাতে খুবই বেশি প্যারা খাই, যে মানে অ্যাকচুয়ালি কার ছবি আমি তুলতে পারবো বা পারবো না। তো নর্মালি আমার কাছে মনে হয় যে কোনো ক্ষেত্রে যদি মানে গ্রুপ অফ পিপল অথবা কারো ছবি যদি মানে কারো ফেস ফেস ভ্যালু আমি ইউজ করতেছি না, তখন হয়তো আমার কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে তাহলে এই ছবিটা আমার তোলা পারমিটেড। কিন্তু কারো ফেস ভ্যালু ইউজ করা, যে তার ফেসের কারণে অ্যাকচুয়ালি ছবিটা পপুলার হচ্ছে, নট যেমন ফর মাই আর্টিস্টিক ভ্যালু। আচ্ছা, পাপারাজিরা যেটা করে আর কি, যে সেলিব্রিটির ছবি তোলে, সেটা কথা হ্যাঁ বলছেন? হ্যাঁ, কাইন্ড অফ ওরকম। বাট তাও অ্যাকচুয়ালি আমি ওভাবে প্রপারলি এথিক্স এর জায়গাটা যাই না। সো হ্যাঁ, আই মানে রিয়েলি ওয়ান্ট টু নো। আচ্ছা, এটার হচ্ছে আমি অনেকগুলো রুলস পড়ছি। আমি হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি থেকে শুরু করছিলাম। তো এখন হচ্ছে রুল হচ্ছে আপনি যদি পাবলিক প্লেসে থাকেন তাহলে যে কেউই আপনার ছবি তুলতে পারে, বাট আপনি চাইলে হচ্ছে এটার বিরুদ্ধে কনসেন্ট দিতে পারেন। আপনার কনসেন্টের কোনো দরকার নাই ফটোগ্রাফারের, কিন্তু আপনি যদি চান যে আপনার ছবি তোলা হবে না, তাহলে এইটা আপনি ফটোগ্রাফারকে বলতে পারেন, এবং হচ্ছে বেশ পোলাইটলি বলবেন আর কি। এখানে জেন্টলম্যান রুল আর কি মেনটেন করা হয় আর কি। যদি আপনাকে এসে, যদি আপনি একজন ফটোগ্রাফার, আপনি ক্যান্ডিড ছবি তুলতেছেন, আপনাকে এসে কোনো মেয়ে বা হচ্ছে তার হয়তো বা ওয়াইফ পর্দা করে, এখন এসে বললো যে আপনি জাস্ট ছবিটা একটু ডিলিট করে দেন, তো আপনি এখন ডিলিট করবেন। কিন্তু ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক রুল বলতেছে আপনি যদি চান, ফটোগ্রাফার যে যদি চায় তাহলে ডিলিট করতে পারে, আদারওয়াইজ সে রাখে দিতেও পারে। সে যদি বলে যে এটা হচ্ছে আমি রেখে দিতে চাই, তো এইখানে হচ্ছে আপনার আহ মানে কোনো কিছু করার নাই যার ছবি তুলছে আর কি। কারণ পাবলিক প্লেসে ধরাই হয় যে আপনি এমন অ্যাপেয়ারে থাকবেন যেটা পাবলিকের জন্য উন্মুক্ত, তো সেটা ডকুমেন্ট করা যাবে। যেমন একটা খুব ফেমাস কথা বলি আর কি, ফেমাস একটা কেস ছিল, ফটোগ্রাফির কেস। সেটা হচ্ছে আপনার নেইবারদের ছবি তুলতো ও, একটা টেলিফটো ক্যামেরা হচ্ছে দিয়ে ওর সামনের যে নেইবার পরিবার ছিল তার ছবি তুলতো। এখন ওইখানে ইভেন অনেক জাস্ট ইন্টিমেট ছবিও উঠছে আর কি, যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ইন্টিমেট ছবি উঠছে, ইভেন তাদের বাচ্চার হচ্ছে কিছু নগ্ন ছবিও উঠছে, তাদেরও কিছু নুড ছবি উঠছে। তো এখন হচ্ছে ওই পরিবারটা ওই ফটোগ্রাফারের বিরুদ্ধে কেস করে। এটা মেবি একটা ইউরোপিয়ান কেস আর কি, মেবি ব্রিটিশ বা কোনো একটাতে। তো এখন ওইখানে লাস্টলি কি হয়েছিল জানেন? ফটোগ্রাফার জিতছিল কেসে, যে এটা সে তুলতে পারবে কারণ সে জানালা দিয়ে তুলতেছিল। এখন সে জানালা দিয়ে যা দেখতে পারবে সেটা অ্যাকচুয়ালি পাবলিক ভিউ, তো সে এটা ডকুমেন্ট করতে পারবে। ইভেন এতটা এক্সট্রিম পর্যায়ে ফটোগ্রাফাররা বেনিফিট পায়। কিন্তু আমার মনে হয় যে এখানে হচ্ছে একটু জেন্টলম্যান রুল অ্যাপ্লাই করা উচিত বলে আমি মনে করি। যে আপনাদের কি ভিউ আর কি, আপনারা যদি জাজ হতেন তাহলে আপনারা কি মেনটেন করতেন? ইভেন ঝামেলাটা হচ্ছিল এটা যে ফটোগ্রাফার শুধু তুলছে এরকম না, এটা এক্সিবিশনেও আর কি ইউজ করছে আর্টিস্টিক পারপাসে। তো এখানে জাজের যে পয়েন্ট অফ ভিউ ছিল যে এখানে কোনো ফিল্ডি পারপাস নাই, আর হচ্ছে এটা জাস্ট উইন্ডো থেকে তোলা, তাদের উইন্ডো থেকে এই ভিউটা আসছে, সো ইটস ভ্যালিড। আপনাদের মন্তব্য শুনতে চাচ্ছি। আমার কাছে মনে হয় ভাই মানে এথিক্স এর জায়গাটা অ্যাকচুয়ালি কান্ট্রি টু কান্ট্রি হয়তো ভ্যারি করতে পারে। এখন আমি বাংলাদেশের যদি এই টাইপের ছবি তুলি সেটা এক ধরনের, আবার আমি যদি হাওয়াই বিচে এই টাইপের একটা ছবি তুলি সেটা আরেক ধরনের। মানে বাংলাদেশের মানুষের কনসেন্ট দেওয়া
আর ওইসব মানুষের এটা এইসব রিলেটেড পার্সপেক্টিভ অথবা কনসেন্ট মানে পুরোপুরি ডিফারেন্ট। তো আমার কাছে মনে হয় মানে এখানে কোনো মানে মানে একটা জেনারেলাইজড রুল হইতে পারে না, মানে এটা আমার কাছে আর কি। তো এটা ভ্যারি করতে পারে আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা আপনাদের উইয়ার্ড রুল বলি, যে ওই সেম ইউরোপিয়ান কোর্টই হচ্ছে এটা মেনটেন করে ফটোগ্রাফার রুলদের হিসেবে। সেটা হচ্ছে আপনি চাইলে কোনো বাচ্চার ছবি তুলতে পারবেন, সেই বাচ্চা পাবলিকে থাকুক আর হচ্ছে ইয়াতে থাকুক। এইখানে হচ্ছে ফটোগ্রাফারকে কিছু জরিমানা তখন করা হয়েছিল, কারণ সে বাচ্চার ছবি তুলছে। এটার এটার যে লজিকটা হচ্ছে আমি বলি, সেই লজিক হচ্ছে বাচ্চারা একটু ভালনারেবল এবং বাচ্চারা একটু প্রেশার, এবং যেটা করা হয় বাচ্চাদের ছবি তুলে সেটা কিডন্যাপারদের কাছে দেওয়া হয় যে এটা আপনার টার্গেট। তো এই যে পোটেনশিয়াল যে ঝামেলাটা, মানে হচ্ছে অপহরণ ঠেকানোর জন্য বাচ্চার ছবি তোলা যাবে না। তো আমিও এটা মেনটেন করার চেষ্টা করি আর কি, যে বাচ্চাদের ছবি আমি একটু কম তুলি, বা কারণ তার ইভেন বাংলাদেশেও তো এটা একটা প্রচলিত আর কি দিক, যে কুসংস্কার, তারপরে হচ্ছে কালো তাবিজ, কালো জাদু, এটা আড়ি পাতাতেও অনেক কিছু নিয়ে ফেমাস, অনেকে বিশ্বাস করে এটা। এখন সে যদি সত্যিই মনে করে যে তার বাচ্চার ছবি আমি এই জন্য তুলতেছি যে আর তার বাচ্চার ক্ষতি করে ফেলবো কালো জাদু দিয়ে, তো এটা নিয়ে একটা ঝামেলা হতে পারে। বাট আমি চেষ্টা করি যে হচ্ছে যারা আচ্ছা আচ্ছা, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ক্ষেত্রে আপনারা জাস্ট দেখবেন, যদি আপনি ফটোগ্রাফার হন, স্ট্রিট ফটোগ্রাফার হন, আপনি জাস্ট দেখবেন যে কোন মানুষ অ্যাপ্রোচেবল এবং কোন মানুষ আসলে আপনার সাথে ঝামেলা করতে পারে, তো সেইগুলো আপনি করবেন না। ইভেন আমি একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, যে আমার একটা ফ্রেন্ড, আমি আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড জাস্ট নাজিরা বাজার যাবো আর কি। তো আমি নাজিরা বাজার একদম রাত 4টার দিকে যেতাম, রাত 3টার দিকে যেতাম। এখন সেও যাবে এবং আমি ক্যামেরা ক্যারি করতাম, মাঝে মধ্যে ক্যামেরা ক্যারি করতাম। ওই দিনও ক্যামেরা ক্যারি করলাম, এবং আমার যে ফ্রেন্ড সে হচ্ছে ফটোগ্রাফি শিখতে অনেক বেশি আগ্রহী। এখন সে বলতেছে যে তুই একটু তোর ক্যামেরাটা দে, আমি একটু ছবি তুলি। এখন সে নাজিরা বাজার চৌরাস্তাতে, ও আচ্ছা তার একটু সমস্যা ছিল, সে খুব ছবি শিখতে চায়। যেমন সে হচ্ছে অটো ফোকাসে তুলবে না, সে নিজে নিজে ফোকাস করবে, এর জন্য সে অনেক বেশিক্ষণ ধরে ছবিটা তুলছিল। সে নাজিরা বাজার চৌরাস্তাতে একজনের ছবি তুলছিল। এখন ও আমাদেরকে বললো যে হচ্ছে তোরা যা, তোরা খাওয়া দাওয়া কর, আমি আসতেছি। এখন আমরা খাওয়া দাওয়া মাঝপথ, কিন্তু সে আসতেছে না। তখন আমার কাছে মনে হইলো যে আচ্ছা কোনো ঝামেলা হচ্ছে নাকি। তখন আমরা যে দেখি যে নাজিরা বাজার চৌরাস্তায় বেশ একটা ঝামেলা, তখন তো আমি বুঝছি যে এই ছেলে আমার ফ্রেন্ডই ঝামেলা করতেছে। তো এখন হচ্ছে এক ছেলে, এক বড় সড়ো এক লোক হচ্ছে ওর কলার ধরে আর কি হচ্ছে দাঁড়ায় আছে আর কি, যে ছবি ডিলিট করো এরকম। এখন ও ছবি তোলে নাই, ও ছবি তুলতে পারে না। ওই লোক হচ্ছে ক্যামেরা নিয়ে শেক করতেছে, জাস্ট আমারই ক্যামেরা আর কি। তারপরে আমি পাশে দাঁড়ায় বললাম লোকটাকে যে ভাই কি হয়েছে। এখন ওই লোক আমার হাতে আমার ক্যামেরা দিয়ে বলছে চেক করেন তো, ও হচ্ছে আমার ছবি তুলছে, ওই লোকের ছবি তুলছে। এখন আমি দেখলাম যে আচ্ছা ছবি তোলে নাই। তারপরে আমি অনিরুদ্ধকে বলতেছিলাম যে ওই লোকের ছবি কই, ওই লোক বাট ডিমান্ড করতেছিল যে আমার ছবি ডিলিট করা হোক, বাট ওর ছবি তো পাওয়া যাচ্ছে না। এখন ওই লোক হচ্ছে এটা বিশ্বাস করতেছে না যে ওইটা ওনার ছবি তোলা হয় না, এটা বিশ্বাস করতেছে না, হাইড করা হয়েছে বা এরকম কিছু একটা। তারপরে ঢাকা ইউনিভার্সিটি কিছু ছাত্রলীগ, ব্যাপারটা খুব মেসড আপ হয়ে গেছিল। ইভেন আমি ওনাদেরকে ডিসিশন দিছিলাম যে আচ্ছা ঠিক আছে আপনারা মেমোরি কার্ডটা ফরম্যাট করতে পারেন। এখন সেটা আমাকে দিয়ে করাবে না, সেটা ঢাকা ইউনিভার্সিটির ওই কিছু মানুষদের দিয়ে করাবে। এখন তারা হচ্ছে খুব ভুলভাবে আর কি বারবার হচ্ছে ফরম্যাট করতেছিল, মানে হচ্ছে বেশ উইয়ার্ড ওয়েতে, আমি জানি না কেমনে করতেছিল। তারপরে হচ্ছে ওই কার্ডটাই নষ্ট হয়ে গেছে আর কি। তো এরকম কিছু অভিজ্ঞতা আছে, এবং ইভেন অনেকেরই আছে আর কি। আপনারা চেষ্টা করবেন যেগুলো হচ্ছে অ্যাপ্রোচেবল, আপনাকেও একটা অ্যাপ্রোচ নিয়ে থাকতে হবে। আপনি যদি জাস্ট একটা উইয়ার্ড লুক দিচ্ছেন তাহলে তো হবে না। হ্যাঁ, আপনারা বলতে পারেন, ডিসকাশনে যেহেতু চলতেছে। আপনাদের কারো এরকম হয়েছে নাকি? আচ্ছা, আমরা মনে হয় একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছি, আমরা একটু সামনে দেখি। আচ্ছা, এই ছবিটা হচ্ছে একটা প্যান ফটোগ্রাফির একটা উদাহরণ, কারণ হচ্ছে আমি শাটার স্পিডকে লো রাখছি যেন হচ্ছে এই মেট্রো রেলের মুভমেন্ট আমি পাই। বাট এনারা মুভ করতেছিলেন না জন্য আই ওয়াজ লাকি, এবং হচ্ছে একটা ভালো শার্প ছবি উঠে আসছে। বাট এটার ভালো ফ্রেমিং না। এটা ওই যে সেম সমস্যা, আমি ওই যে সিলেট ট্যুরে যে আমি চেকই করিনি আর কি ছবিগুলো কেমন উঠতেছে, জাস্ট ডাস্ট পার্টিকেল গুলো সবগুলোতে চলে আসছে। বাট এটা এতটা মানে কনসার্নিং বিষয় না যে ডাস্ট পার্টিকেলটা আর কি তোলা যাবে না, এটা তোলা যাবে। এখানে একটা লিডিং লাইন আসছে বাট কোনো সাবজেক্টই তো নাই, তো এটা একটা বাজে ছবি।
আচ্ছা, এইখানে হচ্ছে পয়েন্ট অফ ভিউ তোলা হয়েছে। কালার গ্রেডিংটা দেখানোর জন্য এইটা আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, কিছু না। এখানে সিমেট্রি মেইনটেইন করা হয়েছে, এটা আর এটা এখানে যতখানি ডিস্টেন্স, এখানে ততখানি ডিস্টেন্সের কাছাকাছি রাখার চেষ্টা করা হয়েছে। এটাও একটা সিমেট্রি, বাট এই সিমেট্রিতে আমি ওই রুল ফলো করতেছি না, কারণ হচ্ছে আমি চাচ্ছি আর কি একটু মিনিমালিস্টিক লুক দেওয়ার জন্য আর কি। তো এই জন্য ওপরে বেশি রাখা হয়েছে আর নিচে কম রাখা হয়েছে। এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতেছে, এটা দেখানোর জন্য। আচ্ছা, এইখানে হচ্ছে আহ একটা মনোটোনের একটা ব্যাপার আমি দেখানোর চেষ্টা করতেছিলাম। এখানে আমার অ্যাকসেন্ট কালার হচ্ছে আমার হচ্ছে ব্রাউন। সো ছেলেটা ছেলেটা নিজেও ব্রাউন, তার শার্টও ব্রাউন, সবকিছুই ব্রাউন। তো এটা ভালো, আমার কাছে কালারের ব্যাপারটা ভালো লাগছে। আচ্ছা, এটা হচ্ছে হাই শাটার স্পিডে তোলা, কিন্তু এখানে কোনো ট্রাইপড ইউজ করা হয়নি। তো এখানে ব্যাপারটা আর কি, আপনারা মাঝে মধ্যে চেষ্টা করবেন যেন ট্রাইপড না ইউজ করে আপনারা একদম লো শাটারে, সরি হচ্ছে, হ্যাঁ লো শাটারে হচ্ছে আপনারা যেন ইয়া করতে পারেন। তো দেখেন এইখানে কিন্তু ঢাকা মেট্রো এটা হচ্ছে শেক আসছে, কারণ হ্যান্ড হেল্ড ভাবে লং এক্সপোজার তোলা অনেক ডিফিকাল্ট। এটা জাস্ট আপনারা প্র্যাকটিস করতে পারেন জন্য জাস্ট দেখানো হয়েছে। এখানে হচ্ছে সিমেট্রি মেনটেন করা হচ্ছে, এটা এটা। আচ্ছা, এটা একটা পোর্ট্রেট ছবি এবং এটা পয়েন্ট অফ ভিউ ছবি, এটা ক্যান্ডিড ছবি আমার। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার কোনো ছবি স্টেজ না আর কি। তো এখানে মেইনলি তার চোখের দিকে ফোকাস করা হচ্ছে, বাট কোনোটাই ফোকাসে আসে নাই, তার দাঁত ফোকাসে চলে আসছে, এটা একটা ঝামেলা। কিন্তু এটা হচ্ছে টিএসসি তে তোলা। এই মেয়েটা হচ্ছে যে খুব স্থির ভাবে আমাকে ফ্রেমিং করতে দিচ্ছে এরকমও না, সে জাস্ট আমাদের দিকে তাকাচ্ছে এবং হচ্ছে জাস্ট তিরিং বিরিং করে লাফাচ্ছিল আর কি। তো সেই হিসাবে আমার মনে হয় যে এখানে যদি ফোকাস হতো তাহলে এই ছবিটা ভালো হতো। আবার চলে আসছে, এটা বুয়েটের একটা ছবি, বুয়েটের জলবদ্ধতা। আর এখানে হচ্ছে আমি অ্যাবস্ট্রাক্ট এর একটা ডেফিনেশন আনার চেষ্টা করব, যে দেখেন এইখানকার যে কালার, এইটার যে কালার এটা হচ্ছে সেম। আর বাই দা ওয়ে এটা একটু স্টেজড। এই যে হচ্ছে আপনার কি বলে, সেই চেয়ারটা ছিল, চেয়ারটা আসলে এখানে ছিল। তো আমি আর কি এখান থেকে এখানে নিয়ে আসছি যেন ওইটা আসলে ফ্রেমিং এ ভালো হয়। তো এই চেয়ার আর এইটার কালার হচ্ছে অনেক সিমিলার, আর হচ্ছে এটা কাইন্ড অফ একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস আনতেছে। এটা এক একজন এক এক ভাবে ন্যারেট করবে আর কি। আচ্ছা, আপনারা একজন কেউ ন্যারেট করেন যে এটা থেকে আপনারা কি বুঝতেছেন? অ্যাবসেন্স। অ্যাবসেন্স, ওকে ফাইন। আর অন্যরা আর কি একদমই কথা বলতে চায় না, একদম শুরু থেকে দেখতেছি আর কি। আমাদের একেবারে এটা হচ্ছে বুয়েটের অভ্যাস হয়ে গেছে, আমরাও actually কথা বলতাম না ক্লাসে। আচ্ছা, এটা আমি হচ্ছে একটা মিনিমালিস্টিক একটা ডেফিনেশনের জন্য একটা এক্সাম্পল দেখাচ্ছি। যে দেখেন এখানে আমার ম্যাক্সিমাম ফ্রেমে হচ্ছে কোনো সাবজেক্ট নাই, কোনো কিছুই নাই, জাস্ট একটা কালার আছে। ইভেন আমার হচ্ছে যে আহ, পানির যে স্রোত, সেই স্রোতটাকে হচ্ছে ফোকাস করা হয় না, ফোকাস করা হয়েছে এটাকে। তো এই জন্য স্রোতটাও একটু সফট হয়ে গেছে। তো আবার এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে যেটা একদম এই কর্নারে যে শেষ হচ্ছে। তো এরকম মিনিমালিস্টিক ছবিও মাঝে মধ্যে ভালো লাগে। আচ্ছা, এই ছবিটা হচ্ছে একটা ভাইব্রেন্ট ছবি এবং এই স্যাচুরেশন গুলো আমার ভালো লাগে। জিএমবি আকাশের একজন ফ্যান ছিল, আপনি মনে হয় যে কথা বলতেছেন আর কি। তো ওই রকম স্যাচুরেটেড ছবি আর কি, মাঝে মধ্যে আমারও স্যাচুরেটেড ভালো লাগে। কোনো কোনো ক্ষেত্রে স্যাচুরেশন খুবই ভালো যায়। তো এটা একটা উদাহরণ। আর এখানে দেখেন, এখানে হচ্ছে একটা শাটার স্পিড, হাই শাটার স্পিড মেনটেন করা উচিত ছিল, কারণ ওর যে মোশনটা হালকা চলে আসছে, তার মানে আমার শাটার স্পিডটা আরেকটু বেশি হইতে হতো। বাট আমি তো জানি না না যে হচ্ছে এই বাচ্চাগুলো আর কি কেমন স্পিডে যাবে। দেখি আমি কত শাটার স্পিডে রাখছি, 320-এ রাখছি। 320 কিন্তু বেশ ভালোই হাই, বাট ওটা 500-তে রাখা উচিত ছিল আর কি। আচ্ছা, এই ইথিক্যাল ব্যাপারটা মনে হয় এখানে চলে আসবে আর কি। ইথিক্যাল ব্যাপার, এটা এটা এখানে আসবে এখন। এই বাচ্চার ছবিটা প্রথমত ঝামেলা হচ্ছে, একে আরেকটু এদিকে রাখতে হতো। বাট এই ছবিটা কি এথিক্যাল কিনা, আপনাদের কি মনে হয়? এখন সে কিন্তু বাচ্চা, এবং এইটা কোনোটাই ইরোটিক পারপাসে ইউজ করা হচ্ছে না। তো আপনাদের ওপিনিয়ন দেন।
আমি হলেও তুলতাম। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এবং ওই বাচ্চাটা হচ্ছে তাকে তার পরবর্তীতে আর কি ডেকে নিয়ে বলা হয়েছে, দেখানো হয়েছে যে সেটা একটা রিফ্রেশমেন্ট টাইপের, আর কিছুই না। তবে আমার মনে হয় এটা লো শাটারে তুললে ভালো হতো, তাহলে আমরা এখানকার মোশনটা দেখতে পেতাম আই থিঙ্ক। তো এটা এই ছবিটার দোষ হচ্ছে এটাই, যে মোশনটা আমরা দেখতে পেতাম, বাট ও যেহেতু নড়াচড়া করতেছিল ওর এখানে মোশন চলে আসতো। আচ্ছা, এইখানে গ্রেইন ইচ্ছা করে আনা হয়েছে। এই ছবিটা আমার এমনি থেকে ভালো লাগে। এইখানে হচ্ছে একটা পিসফুলনেস, এই জিনিসটা আসতেছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা বর্ডারের ছবি। এইখানেই কিন্তু বর্ডার আছে, আর এটা হচ্ছে বিজিবি একটা ক্যাম্প। তো এটা হচ্ছে একটা ইনার সিগনিফিকেন্স আছে আর কি, যে এই বর্ডারে ওই পাখিটা হচ্ছে উড়ে যাচ্ছে টাইপের, এরকম আর কি। এটা হচ্ছে আপনার ইয়াতেই তোলা, লং এক্সপোজারে তোলা। এটা মন্দিরে তোলা। এখন হচ্ছে উনি প্রথমে আর কি দাঁড়ায় নমস্কার করলো, তারপরে হচ্ছে আর কি প্রণাম করলো, অষ্টাঙ্গে প্রণাম করলো। তো এটা হচ্ছে বেশ সুন্দরভাবে উঠে আসছে, এটা আমার কাছে ভালো লাগছে। এখানে হচ্ছে এই পুরা পার্টটাতে কোনো কালার নাই, বাট আরেক পাশে কালার আছে। এরকম হচ্ছে ভ্যারিয়েশনের মাধ্যমে আপনারা তুলতে পারেন। যেমন এটা পুরাপুরি মনোটোন, এভাবে রাখতে পারেন কিছু ক্লোজ আপ ছবি। আচ্ছা, এটারই আমি রিমেক করার চেষ্টা করতেছিলাম আরেকটা, যেটা কাছাকাছি। জাস্ট কালার গ্রেডিংটার একটা এক্সাম্পল হিসেবে আপনাদের রাখলাম। বাট এই ছবিতে এখানে কোনো মতেই এটা এত বড় আমাদের হচ্ছে জাস্টিফাইড না আর কি। আর একটু ছোট হতে হতো, আর একটু হচ্ছে নিচটা আমার কাটতে হতো, আর একটু আকাশটা নিতে হতো। এগুলো সব কিছু কনসার্ট ফটোগ্রাফি। হ্যাঁ বলেন। লোকেশনটা কোথায় বর্ডার ছবিটার? এটা হচ্ছে হিলি বর্ডার অ্যাকচুয়ালি, বিরামপুর থেকে হিলিতে যেতে আর কি, দিনাজপুর জেলাতে। ও আচ্ছা। আচ্ছা, আপনার কোনো পরিচিত এলাকার মতো মনে হচ্ছে? না, সিলেটের ওইদিকের ছবিগুলো দেখেছিলাম বর্ডার, বাট এরকম ছিল না কিছু, এই জন্যই জানতে চাওয়া। এটা সিলেটের ছবি বাই দ্য ওয়ে। আচ্ছা। এবং হচ্ছে এগুলো সবগুলোই হচ্ছে আনপ্ল্যান্ড ছবি, বাট এটা এটা মোটেও ভালো ছবি ছিল না। বাট এটাকে ভালো ছবিতে পরিণত করা হয়েছে শুধুমাত্র এডিটিং এর মাধ্যমে। তো এইখান থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারেন যে এডিটিং এর সিগনিফিকেন্স। মাঝে মধ্যে এডিটিং আপনার ছবিকে অনেক বেশি চেঞ্জ করে ফেলতে পারে। আহ এই ছবিটা বেশ ভালো, এখানে বেশ ভালোভাবে ফোকাস চলে এসেছে, এবং এখানে একটা আশীর্বাদ না হচ্ছে টাইপের তোলা হচ্ছে আর কি। এটা অতটা ভালো ছবি না। আচ্ছা, এইখানে হচ্ছে যেই সিমেট্রি, সেই সিমেট্রিটা আসছে। আর এখানে আমার চোখ যাচ্ছে, এখানে আমার একটা প্রশ্নবোধক চিহ্ন আসতেছে, এই হাতটা কার, বা এটা আসলে কি, বা এটা এটা হচ্ছে ব্রেক দ্য প্যাটার্ন আর কি। এটাও ব্রেক দ্য প্যাটার্ন। আর এটা এটা দেখেন, এটা লিডিং লাইন তৈরি করলেও আমাকে এটা কোথাও লিড করতেছে না। তার মানে এইখানে একটু সমস্যা থাকলেও থাকতে পারে, বাট এটা এইখানে এর থেকে অন্যভাবে ফ্রেমিং করাটা আমার মনে হয় না আর কি আমার জন্য আর কি ফিজিবল ছিল। আচ্ছা, এটা হচ্ছে কালারের ব্যাপার, এবং কালার সিমেট্রিটা আসছে। ওনার পেছনের আর ওনার যে স্কার্ফ, সেই কালারটা সেম। এটাও একটা ক্যান্ডিড ছবি। এটা হচ্ছে লং এক্সপোজার ছবি আপনারা। আচ্ছা, এটা কোনো ট্রাইপড ইউজ করে না, এটা জাস্ট ক্যামেরাটাকে এক জায়গায় রেখে তারপরে হচ্ছে করা হয়েছে। এটা হচ্ছে, এটা কালারটা এরকমই ছিল, ওই দিনটা খুব ম্যাজেস্টিক ছিল আর কি সেটা। আচ্ছা, এবার দেখেন এই ছবিতে আমি হচ্ছে আহ, একটা বেশ বড় রকমের ভুল দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে আমি দেখাতে চাচ্ছি কি এখানে অতটা ক্লিয়ার না। মানে হচ্ছে আমার এই যে যে ঘোলা যেটা, সেটা হচ্ছে আমার ফোকাসে আছে এগুলো, বাট আমার চোখ পড়তেছে এখানে। তার মানে আমার ফোকাস করতে হতো আকাশে, রাইট? এখানে এই ঝামেলাটা আর কি। আচ্ছা, এটা হচ্ছে একটা কনসার্টের সাইকেডেলিক টাইপের একটা ছবি আর কি। এখানে মনে হয় অনেকগুলো সাইকেডেলিক টাইপের ছবি আমরা দেখতে পাবো, এগুলো জাস্ট ইগনোর করতেছি। এগুলো হচ্ছে লং এক্সপোজারে তোলা। আচ্ছা, এই ছবিটা রাখছি হচ্ছে, এটা যদিও বা ম্যাক্রো ফটোগ্রাফি, এটা রাখছি হচ্ছে যে আপনাদের ক্যামেরা সেন্সর সাইজ দেখানোর জন্য আর কি। জাস্ট আপনার ক্যামেরার লেন্স এতটুকু, আর হচ্ছে সেন্সরটা থাকে এই যে এই পর্যন্ত। তার মানে সেন্সরটা কতটা টাইনি আর কি। আচ্ছা, এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি কমপ্লিমেন্টারি কালার হিসাবে, যে স্কাইটা ছিল সেটা হচ্ছে ব্লুইশ, আর আমাদের যে রোডটা ছিল সেটা হচ্ছে একটু ব্রাউনিশ। সো এটা একটা ভালো কমপ্লিমেন্টারি কালার। এটা হচ্ছে প্যাটার্ন হিসাবে, এখানে কোনো প্যাটার্ন, ব্রেক দ্য প্যাটার্ন কোনো কিছুই করা হয় নাই, বাট একটা পিসফুল প্যাটার্নটা হচ্ছে ক্যাপচার করা হয়েছে।
আর হচ্ছে এই ছবিটা এরকম রেজুলেশনে ক্যাপচার করা সম্ভব শুধুমাত্র আমার হচ্ছে 100 মানে 85 থেকে 100 মিলিমিটারে, মানে হচ্ছে আপনি যদি ডিটেলসটা চান আর কি। তো এটা একটা ব্যাপার। আর হচ্ছে যদি আপনি 50 mm বা 24 mm এ তোলেন, যদিও বা এখানে কিছু একটা ডিস্টরশন আছে, তার মানে 50 mm 24 mm এ আরো বেশি ডিস্টরশন আসবে, মানে এগুলো প্যারালাল হবে না আপনার ফ্রেমের। আচ্ছা, এটা আবার চলে আসছে। আচ্ছা, এখানেও কমপ্লিমেন্টারি কালারকে ইউজ করা হয়েছে, জাস্ট হচ্ছে লোয়ার পার্টটাকে হচ্ছে একটু গ্রিন, আর আপার পার্টটাকে হচ্ছে একটু ব্রাউনিশ, সরি একটু ম্যাজেন্টা পিঙ্কিশ করা হয়েছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে হচ্ছে স্কাইকে পিঙ্কিশ করার একটা প্রবণতা দেখতে পারেন। তো এটা হচ্ছে এক এক ফটোগ্রাফারের এক এক রকম স্টাইল। অনেক ফটোগ্রাফার আকাশকে বেগুনি দেখে, যেমন আমাদের রেজা স্যার হচ্ছে বলতো যে আকাশ অ্যাকচুয়ালি বেগুনি। তো এটা একটা ফিলোসফিক্যাল টার্ম আর কি, আর কিছু না। এটা হচ্ছে ফ্রেম ফ্রেম তৈরি করা হয়েছে এই গাছগুলোর মাধ্যমে, তার মাঝখানে ফ্রেম। এটা সেম সেম সেম। হ্যাঁ, ডান। তো এই ফটোগ্রাফি গুলোই আমি হচ্ছে দেখানোর আমার ইচ্ছা ছিল। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, তারপরে আমাদের ক্লাস শেষ। ভাইয়া পার্সোনালি কি কি গ্যাজেটস ইউজ করেন, লাইক কোন ক্যামেরা ইউজ করছেন এখন পর্যন্ত, কি কি, আর লেন্স কি কি ইউজ করছেন, এন্ড আমি কোন জনরার ছবি তোলার জন্য পার্টিকুলারলি কোন লেন্স আপনি প্রেফার করেন? আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে পার্সোনালি হচ্ছে ক্যানন ফ্যান, এবং হচ্ছে সনিও আমার মাঝে মধ্যে ভালো লাগে, কিন্তু ক্যাননের যে অরিজিনালিটি এটা ভালো লাগে, এই জন্য আমি এখনো ক্যাননে আছি। 250D-তে আছি, ডিএসএলআর এ আছি, আমি মিররলেসে যাই নাই। আর হচ্ছে আমি লেন্স হিসেবে ইউজ করি 24, 50 আর 90, ট্যামরনের যে ম্যাক্রো লেন্স 90। আর ট্যামরনের এই 90 mm আমাকে পোর্ট্রেটেও হেল্প করে আর কি কিছু ক্ষেত্রে, মানে ওইটা একটা ইউনিভার্সাল লেন্স, বাট ম্যাক্রো আছে আর কি ওর সাথে। আর মাঝে মধ্যে আমি হচ্ছে 18-55, ওইটা তো কিট লেন্স, ওইটা মাঝে মধ্যে অনেক সময় হেল্প করে আর কি। এই তো। আর আমি প্রাইম লেন্স পছন্দ করি সবসময়, আমি জুম লেন্স একদমই পছন্দ করি না। আর আই থিঙ্ক আমি জুম লেন্স কিনবো না ইভেন 70-200, 250 বা এরকম 70-200, ওইটাও আমার অতটা পছন্দ না। রাদার দ্যান হচ্ছে আপনার আমার এটা পছন্দ যে 150 মিলিমিটারের যে প্রাইম লেন্স সেটা ইউজ করা উচিত। এটা। আর স্ট্রিট ফটোগ্রাফির জন্য সবসময় আপনারা যদি আপনার ক্রপ সেন্সর হয় তাহলে আপনি 24 মিলিমিটার ইউজ করতে পারেন, কিন্তু 24 মিলিমিটারের সাবজেক্ট অতটা ভালো মতো ফুটে ওঠে না। তো এই জন্য 50 mm ইউজ করাটা বেটার, এবং এর অ্যাপারচারটাও যেহেতু কম, তো রাতে তোলা যায়। আর আর হচ্ছে নাইট ফটোগ্রাফি, এটা আমার বেশ ফেভারিট ছিল। আমি অনেক ফটোগ্রাফির জনরা হচ্ছে এক্সপ্লোর করে এসেছি আর কি। নাইট ফটোগ্রাফি, পোর্ট্রেট আমি পছন্দ করতাম না, বাট স্ট্রিট, তারপরে ক্যান্ডিড, কনসার্ট, ইভেন হচ্ছে অন্ধকারের যে কোনো ছবি আমার পছন্দ হতো আর কি, লং এক্সপোজার্স এগুলো। আর আর একটা, আর কোনো প্রশ্ন ছিল কি? নাকি প্রশ্ন সব উত্তর দিলাম নাকি দিইনি? না, পার্টিকুলারলি ধরেন কোন জনরার ছবি তোলার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লেন্স ইউজ করেন কিনা, ধরেন স্ট্রিট ফটোগ্রাফির জন্য এইটা, বা পোর্ট্রেটের জন্য এইটা, নেচারের জন্য পার্টিকুলারলি এইটা। ন্যাচারের জন্য 24 মিলিমিটার, আর হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফির জন্য 50 মিলিমিটার, ম্যাক্রোর জন্য 90 মিলিমিটার, আর হচ্ছে কিছু ক্ষেত্রে পোর্ট্রেটের জন্য তো অবভিয়াসলি 50 মিলিমিটার। আর যদি আমি আর্কিটেকচারাল ফটোগ্রাফি করতে চাই বা হচ্ছে কোনো একটা বড় বিল্ডিং এর ছবি তুলতে চাচ্ছি, ফ্রেম অনেক বড়, তাহলে কিট লেন্সও মাঝে মধ্যে হেল্প করে আর কি, 18-55 ওইটা, অথবা 24 মিলিমিটার দিয়ে কাজ চলে যায়। যেমন আমাদের নজরুল হলেরই ছবি হচ্ছে 44-এ আসে না, সরি 24-এ আসে না, 18 মিলিমিটার দরকার হয়। ইভেন 18-এও ভালো মতো আসে না, মানে আমাদের হলের যে সামনের গেটটা আর কি, আমাদের সামনেই জায়গা কম, পেছনেই জায়গা বেশি। তো এই জন্য আপনি চাইলে ওই সময়টা ফোনেও ইউজ করতে পারেন। আর হচ্ছে মাঝে মধ্যে আমি ফোনে কোনো একটা ইন্টারেস্টিং সাবজেক্ট পেয়ে গেলে আমি ফোনে করি, ছবি তুলি। আর হচ্ছে আমি যখন দেখি যে আমি ফোনে ছবি তুলছি এবং সাবজেক্টটা আমার হচ্ছে ইন্টারেস্টিং, কিন্তু এটার কোয়ালিটিতে আমি ডিএসএলআর কে ম্যাচ করতে পারবো না, তখন আমি চেষ্টা করি ওই ছবিগুলোকে যেন আমি এডিটিং এ একটু বেশি সময় দিই আর কি, যেন আমি এডিটিং এর সময় দিয়ে প্যারালাল করে ফেলি। আচ্ছা, আর প্রশ্ন? ঠিক আছে, তাহলে এখানে শেষ করি। আর আমাদের গ্রুপটা তো থাকবেই, আমাদের গ্রুপে আপনার হচ্ছে
লিভ করার আই থিঙ্ক দরকার নাই। আপনারা যদিও বা এই গ্রুপে অত বেশি নোটিফিকেশন আসতেছে না, আপনারা আপনাদের হচ্ছে ফটোগ্রাফি শেয়ার করতে পারেন, তারপরে হচ্ছে রিভিউ নিতে পারেন। আর আমি মনে করি যে আরো হচ্ছে, যেহেতু এটা হচ্ছে কোনো ক্লাস না বা ইঞ্জিনিয়ারিং কোনো ক্লাস না, তো এখানে আরো বেশি পার্টিসিপেশনটা বেশি একটু দরকার আর কি, যে আপনারা ইন্টারঅ্যাক্ট করতেছেন, আপনারা জানতেছেন, বুঝতেছেন। কারণ ফটোগ্রাফি কোনো হচ্ছে থিওরিটিক্যাল জিনিস না আর কি, এটা সবসময় প্র্যাকটিক্যাল জিনিস। তো আপনি যত প্র্যাকটিস করবেন এবং হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথড ফলো করবেন, তত আপনি আর কি ভালো হতে থাকবেন। আর ফটোগ্রাফিতে হচ্ছে সিনিয়র জুনিয়র এই জিনিসটা একদমই নাই। আপনি যদি বেসিকটা শেখেন, যেমন আপনারা বেসিকটা শিখলেন এই কোর্সে, তো আপনি যদি একটা খুব ভালো মোমেন্টের সামনে চলে আসেন এবং রাইট মোমেন্টের রাইট পার্সন যদি থাকে, তাহলে অ্যাকচুয়ালি গ্রেট ছবি আসে। আর আপনারা হচ্ছে জাস্ট কিপ প্র্যাকটিসিং। আর হচ্ছে আপনারা এরকম ভাববেন না যে আমার মনে হয় কোনো ভালো ছবি নাই, আমি মনে হয় পারবো না, এরকম করা উচিত না। আপনার জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ফটোগ্রাফারের ফেমাস হওয়ার জন্য একটা ছবি যথেষ্ট, রাইট? তো আপনার জাস্ট ওই একটা ফ্রেম কে খুঁজতে হবে, বা আপনার জাস্ট ওই সময়টাতে অ্যাক্টিভ থাকতে হবে। এটুকুই আপনাদের জন্য ইয়া ছিল। আর ক্যাম্পাসে আসলে অবভিয়াসলি হচ্ছে একদিন দেখা করা যেতে পারে। ইভেন আপনারা যদি চান তাহলে হচ্ছে আমরা একটা কাইন্ড অফ মিট আপ টাইপও করতে পারি, আপনাদের হচ্ছে একদিন ফটো ওয়াকও করতে পারি এটা। আর বুয়েটের যে ফটোগ্রাফি সোসাইটি, সেখানে আপনারা অবভিয়াসলি জয়েন করতে পারেন। আবার এটা হচ্ছে আরেকটা মিথ আমি একটু ডিবাঙ্ক করি, যে অনেকে হচ্ছে ভাবে যে ফটোগ্রাফিক সোসাইটিতে জয়েন থাকতেই হবে, আদারওয়াইজ আপনার ফটোগ্রাফিতে ওইভাবে বিকশিত হবে না। এই জিনিসটা আমি একদমই বিশ্বাস করি না। আমি এটা কলেজ থেকে বিশ্বাস করতাম না, ইভেন আমি ফটোগ্রাফিক সোসাইটির কোনো মেম্বারও না আর কি। তো আমি মনে করি যে হচ্ছে সংগঠনের মাধ্যমে কোনোদিনই আর কি আর্ট বিকশিত হতে পারে না। তো আপনার আর্ট বিকশিত হওয়ার জন্য আর কি একটা ইন্ডিভিজুয়ালিজম দরকার। তো সেটা আপনি হচ্ছে যদি একদম বাঞ্চ অফ পিপলের সাথে আপনি ঘোরেন, তখন আপনি তাদের দ্বারা খুব বেশি প্রভাবিত হয়ে যাবেন। তো তখন হচ্ছে আপনারা একই ধরনের ছবি তৈরি করবেন আর কি, তখন আর কি আপনার মধ্যে আর কি মৌলিকত্ব থাকবে না। এই জিনিসটাতে আমি খুবই বেশি ভয় পাই আর কি। ইভেন হচ্ছে আমি মাঝে মধ্যে লেখালেখি করতাম, তো আমি ওইরকম হচ্ছে কোনো বিশিষ্ট লেখকদের লেখা পড়তাম না, কারণ আমি ভাবতাম যে আমি তো যা প্রকাশ করতে চাচ্ছি তা যেন একদম আনবায়াসড হয়, এখানে যেন কোনো নজরুল বা রবীন্দ্রনাথের হচ্ছে যেন ছাপ না থাকে আর কি। ঠিক সেরকম আমিও পার্সোনালি পছন্দ করি যে একদম মৌলিক কাজ। কারণ হচ্ছে ওয়ার্ল্ডে যতগুলো ক্লাব সোসাইটি এগুলো দেখতেছেন, সেখান থেকে কিন্তু খুব বড় বড় ফটোগ্রাফার বেরোচ্ছে এরকম না। বরঞ্চ হচ্ছে ইভেন মুভির ক্ষেত্রে এটা অনেক বেশি আর কি, যে হলিউডে অনেক বেশি স্কুল আছে, যে হচ্ছে ফিল্ম স্কুল আছে, সেখান থেকে কি গ্রেট ডিরেক্টরসরা বেরোচ্ছে, নাকি গ্রেট ডিরেক্টরসরা বেরোচ্ছে আসামের কোনো একটা পার্ট থেকে, যেখানে হচ্ছে তার নিজের ওয়েতে হচ্ছে সিনেমাটোগ্রাফি করে সে তার গল্পগুলো বলতেছে, জাস্ট লাইক ভিলেজ রক স্টার্স। এটা একটা মুভি আর কি, যে আহ, ওই যেই ডিরেক্টর আছে উনি একজন ফিমেল। তো ওই ফিমেল আর্টিস্ট হচ্ছে মোটেও হচ্ছে ওই রকম ভাবে শিক্ষিত না আর কি ফিল্মের দিক থেকে। তো উনি জাস্ট হচ্ছে তৈরি করতেছে। মানুষ সবসময় মৌলিকত্ব জিনিসটা পছন্দ করে, এবং এটা মেনটেন করার চেষ্টা করবেন। যেহেতু আপনারা আমার কোর্স করছেন, তো আমি হচ্ছে জাস্ট এই জিনিসটাই উপদেশটা দিব, যে মৌলিক হন, এটাই। আচ্ছা, তাহলে এখানে শেষ করে ফেলি। আর কারো যদি একদমই প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, শেষ করে দিব। নাই আই গেস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর হচ্ছে শুভকামনা আপনাদের জন্য।